স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, জি দেখা জি ভাইয়া ভাই। দেখা যাচ্ছে। ওকে, তো খেয়াল করো, আজকে হচ্ছে আমাদের ইংলিশ ভার্সন জিকে এর উপরে বিউপি জিকে ক্লাস 1। এখানে মূলত তোমার জিকে অংশটা এফ এ ডাবল এস, তারপর এফ ট্রিপল এস বা হচ্ছে তোমার এফবিএস, তিনটা ফ্যাকাল্টির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমার এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেখানে অনেক বেশি মার্ক আসবে জিকে অংশ থেকে। আর এফবিএস এ তোমার জানো যে জিকের উপরে মার্ক কম, বাট স্টিল তোমার জিকের উপরে যদি 10 মার্কও এসে থাকে তাহলে 10-এ 10 পাওয়ার মতো টার্গেট রাখতে হবে। তো ওইভাবেই প্রিপারেশনটা নেওয়া উচিত আমি মনে করি। আর বিউপিতে জিকে তে ভালো করা খুব ইজি, যদি তুমি একটু স্ট্যান্ডার্ডটা মেনটেন করে পুরো জিনিসটার উপরে একটা পড়াশোনা করতে পারো, তাহলে তুমি ইজিলি সেখানে ফুল মার্কসটা এনশিওর করতে পারবা। আচ্ছা, আর জিকের ব্যাপারে যেহেতু এখানে ইংলিশ ভার্সনে জিকে কোশ্চেন গুলো আসবে, সেহেতু আমি প্রতিটা টপিক ইংলিশ ভার্সনে তোমাদেরকে পড়াবো। বাট যখন আলোচনা করব তার মধ্যে আমরা অনেক ডিটেলস এর জিনিসগুলো আলোচনা করে দিব, যাতে করে তোমাদের জিনিসটা মাথায় ঢুকে। ওকে, তো শুরুতেই দেখো যে আজকে আমরা এই ক্লাসের মধ্যে যে যে টপিক গুলোর উপর আলোচনা করব তার মধ্যে শুরুতে হচ্ছে যে বাংলাদেশের আইডেন্টিটি, মানে বাংলাদেশের যত ধরনের পরিচয় আছে, বাংলাদেশের ডিটেলসটা বলতে পারো যে সামারি অফ বাংলাদেশ। তারপর দেখো ন্যাশনাল মেটার্স, অর্থাৎ বাংলাদেশের জাতীয় যে সকল বিষয়গুলি আছে, জাতীয় পতাকা, তারপর তোমার জাতীয় সঙ্গীত, তারপর রণসঙ্গীত, তারপর ধরো বিভিন্ন ধরনের সেক্টর যেগুলা ন্যাশনাল যেই বিভিন্ন সেক্টর গুলো আছে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। এবং বাংলাদেশের সাথে যে সকল দেশগুলোর বর্ডার, এইটা ডিটেলসটা দেখবো, কোন কোন জেলা আছে, কোন কোন দেশের সাথে কতটুকু এরিয়া নিয়ে এটা কানেক্টেড। তারপর দেখো আইল্যান্ড, আইল্যান্ডটা খুব ইম্পর্টেন্ট, বিউপিতে প্রতি বছরই এখান থেকে কোশ্চেন দেয় যে বাংলাদেশের বিভিন্ন ধরনের আইল্যান্ড আছে তো ওই জায়গাগুলো থেকে। তারপর দেখো বাংলাদেশের যে সকল জিনিসগুলো প্রথম হয়েছে, দ্য ফার্স্ট ইন বাংলাদেশ। ওকে, এরপর হচ্ছে তোমার টুরিস্ট প্লেসেস, এই জায়গাটা থেকেও বিউপিতে প্রতি বছরই কোশ্চেন আসে যে বিভিন্ন ধরনের টুরিস্ট প্লেস আছে, এটা কোথায় অবস্থিত, ওই জায়গাটা সম্পর্কে আসে আর কি। সো শুরুতেই দেখো যে বিউপি সম্পর্কে আমরা কিছু ধারণা নেই, যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এটা হচ্ছে অনলি পাবলিক ইউনিভার্সিটি রান বাই বাংলাদেশ আর্ম ফোর্সেস, অর্থাৎ বাংলাদেশের যে আর্ম ফোর্সেস রয়েছে, দ্যাট ইজ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, এদের দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়। ঠিক আছে। আর যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি শুরুতেই, যে কোশ্চেনটা বিউপিতে আসে, যে বাংলাদেশে আর্ম ফোর্সেস ডে কত তারিখ, সশস্ত্র বাহিনী দিবস কত তারিখ, বলতে পারবা? এনিওয়ান? আচ্ছা, আমি বলে 21 নভেম্বর। হ্যাঁ, 21 নভেম্বর, গুড। 21 নভেম্বর হচ্ছে বাংলাদেশের আর্ম ফোর্সেস ডে, এটা মনে রাখবো, পরীক্ষা আসে। তারপর দেখো এই যে বিউপি, এটা তোমার এস্টাবলিশড অন 5th জুন 2008, অর্থাৎ 2008 সালে এটা তোমার প্রতিষ্ঠা করছে। আর দ্যাট মিনস এটা কিন্তু খুবই নতুন একটা ইউনিভার্সিটি, এমন না যে তোমার ঢাকা ইউনিভার্সিটির মতো অনেক পুরনো, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটির মতো। সো ইটস এ নিউ ইউনিভার্সিটি, বাট এটার তোমার কাজকর্মগুলো এতটা ডিসিপ্লিনড এবং এইখানে ম্যানেজমেন্টটা এতটা তোমার টাইমলি, প্রত্যেকটা জিনিস অন টাইমে হয়, দ্যাটস ওয়াই তোমার এটা কিন্তু অনেক আগেই যাচ্ছে। ঠিক আছে। যেমন অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় যে সেখানে অনার্স করে বের হইতে যতটা সময় লাগে, বিউপিতে একদম পারফেক্ট অন টাইম তুমি বের হইতে পারতেছো অনার্স কমপ্লিট করার মাধ্যমে, যেটার কারণে তুমি জব লাইফেও অনেক তাড়াতাড়ি এন্টার করতে পারতেছো। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ অলরেডি দেখতে পাচ্ছ যে রিসেন্ট একটা ইস্যু যেটা হচ্ছে যে চাকরির যে বয়স সীমা সেটা 35 করার জন্য আন্দোলন চলতেছে। তো এটা কেন অ্যাকচুয়ালি, যে ওই সময় যখন পাবলিক ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা বের হয় অনার্স করে, যদি মাস্টার্স করে বের হয় তাহলে অলমোস্ট প্রায় 27 হয়ে যায়। তো সেই দিক থেকে যদি 30 বছর পর্যন্ত তোমার সীমা থাকে, লিমিট, তো 27 বছর পর্যন্ত যদি সে মাস্টার্স করে বের হয়, তো পরবর্তীতে 3 বছরের মধ্যে সে কিভাবে নিজে আবার জব লাইফের জন্য প্রিপারেশনটা নিবে? জব করার জন্য তো একটা প্রিপারেশন দরকার আছে। দ্যাটস ওয়াই সেই জায়গা থেকে বিউপি কিন্তু অনেক ভালো একটা সুযোগ দিচ্ছে, যে অন টাইম তোমাকে এখানে পড়াশোনাটা কমপ্লিট করে তোমাদেরকে জব লাইফে এন্টার করার সুযোগটা দিচ্ছে তারা। আর আরেকটা কোশ্চেন যেটা, যে বিউপি কি তোমার পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি? সো বিউপি হচ্ছে বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি। আর এটার যে চ্যান্সেলর, চ্যান্সেলর হচ্ছে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির চ্যান্সেলর কে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, আর ভাইস চ্যান্সেলর যদি আসে তাহলে হচ্ছে কি তোমার যে মাহবুবুল আলম, উনি হইতেছে তোমার বর্তমান যে ভাইস চ্যান্সেলর তিনি। এবং বিউপির মোটো হচ্ছে যে এক্সিলেন্স থ্রু নলেজ। এই হচ্ছে ধরো বিউপি সম্পর্কে কিছু ডিটেলস আমরা জানলাম। এবার আসো যে তোমার বাংলাদেশ সম্পর্কে আজকে যে আমাদের ক্লাসের টপিক, দ্যাট ইজ বাংলাদেশের পরিচয়। তো যদি একটা জিনিস বলি, তোমরা তো জানো যে বাংলাদেশের নাম বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের যে অফিসিয়াল নেম বা কনস্টিটিউশনাল নেম সেটা হচ্ছে কি দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। মনে রাখবা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এবং এটার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল দ্যাট ইজ হচ্ছে ঢাকা, এবং কমার্শিয়াল ক্যাপিটাল এটা তোমরা জানো যে চট্টগ্রাম। আরেকটা কোশ্চেন হচ্ছে যে কালচারাল ক্যাপিটালটা কোথায়, বলতে পারবা? হোয়াট ইজ দি কালচারাল ক্যাপিটাল? দ্যাট ইজ ইন ব্রাহ্মণবাড়িয়া। ওকে, তারপর দেখো যে তোমার এরিয়া, তো এরিয়া হচ্ছে তোমার অপশনের উপর বেস করে তুমি এটা ডিসাইড করবা যে এটা কি তোমার
570 দিবা নাকি 610 দিবা? তো যদি দেখো যে 610 অপশনে আছে তাহলে এটাকেই তোমার চুজ করতে হবে। তার মানে বাংলাদেশের এরিয়া হচ্ছে 1,47,610 স্কয়ার কিলোমিটার। এবং আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে বাঙালি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে তোমার স্পোকেন নেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে অষ্টম অবস্থানে আছে, ঠিক আছে। এবং বাংলাদেশের যে স্বাধীনতা দিবস বা তোমার ন্যাশনাল ডে, সেটা হচ্ছে 26শে মার্চ। এখানে একটা বিষয় একটু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের একটা দেশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেননা আমাদের যখন যুদ্ধ হয়, লিবারেশন ওয়ার যখন হয়, তখন সেটা কিন্তু দুইটা দেশের মধ্যে হয়, অর্থাৎ পাকিস্তান ওইদিকে আর এদিকে বাংলাদেশ। এমন না যে পাকিস্তানের দুইটা আলাদা প্রভিন্সের মধ্যে হয়েছে, তা কিন্তু না। কেননা আমরা 26শে মার্চেই কিন্তু ঘোষণা দিয়ে ফেলছি যে আমরা স্বাধীন। দ্যাট মিনস বাংলাদেশ এখন ডিফারেন্ট হয়ে গেছে এবং পাকিস্তানও সেদিক থেকে ডিফারেন্ট হয়ে গেছে। দেন গিয়ে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আবার স্বাধীনতা লাভ করছে। তো দ্যাটস দ্য মেইন থিং, যেখানে 26শে মার্চের মানে তোমার গুরুত্বটা কিভাবে আসে, যে এই দিন ঘোষণা দেওয়া হয়ে গেছে যে বাংলাদেশ আজ থেকে স্বাধীন, তার মানে এখন যুদ্ধটা অফিসিয়ালি করা যায়। না হলে কিন্তু যদি তোমার এটা ডিক্লারেশনটা না হয় যে বাংলাদেশ স্বাধীন, তাহলে তো পাকিস্তানের একটা অংশই তাদের সাথে বিদ্রোহের মতো হয়ে গেল জিনিসটা। কিন্তু ওইটা না, এটা হচ্ছে একটা লিবারেশন ওয়ার। ওকে। আর ভিক্টোরি ডে হচ্ছে তোমার 16ই ডিসেম্বর। এবং এইটার ব্যাপারে একটু বলে রাখি যে তোমার 16ই ডিসেম্বর হচ্ছে তোমার তারা আত্মসমর্পণ করে। ওইখানে যখন সাইন করা হয় আত্মসমর্পণ যে তোমার ইয়েটাতে, সেখানে সাইন করার সময় উপস্থিত ছিল কে? তোমার এ কে নিয়াজি ছিল পাকিস্তানের পক্ষ থেকে। এবং এদিক থেকে ছিল ইন্ডিয়ার একজন তোমার কমান্ডার, দ্যাট ইজ হচ্ছে তোমার কি বলা যায়, জগদীশ সিং আরোরা। এবং উপস্থিত ছিল বাংলাদেশের জায়গা থেকে যদি বলি, তাহলে হচ্ছে তোমার এ কে খন্দকার, এয়ার কমোডর এ কে খন্দকার। তো তিনজন ব্যক্তি। পাকিস্তানের দিক থেকে হচ্ছে এ কে নিয়াজি। আর যেহেতু যুদ্ধটা হয়েছে, দেখবো উইকিপিডিয়াতে বা গুগলে যদি তুমি সার্চ করো, তাহলে দেখবা যে যুদ্ধটা হয়েছে মূলত পাকিস্তান বনাম ইন্ডিয়া, মাঝখান থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ইটস এ কনসিকুয়েন্স। কিন্তু যুদ্ধ হয়েছে যদি বলা হয় কাদের কাদের মধ্যে, তাহলে বলতে হবে যে অফিসিয়াল যেটা তোমার উইকিপিডিয়া বা গুগলে যেটা ইনফরমেশনটা দেওয়া আছে, দ্যাট ইজ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ওকে। তো সেই জায়গা থেকে জগদীশ সিং আরোরা ছিল ইন্ডিয়ার ওই জায়গা থেকে, এবং বাংলাদেশের একজন উপস্থিত ছিল, আরো কয়েকজন ছিল, তার মধ্যে একজন হচ্ছে তোমার এয়ার কমোডর এ কে খন্দকার। তো এই হচ্ছে তিনটা বিষয় আমি বললাম, জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপর দেখো যে বাংলাদেশের যে গভর্নমেন্ট সিস্টেম, দ্যাট ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র যেটাকে বলা হয়। একটা কোশ্চেন করে, সেটা হচ্ছে বিউপিতে প্রায় আসে, যে বাংলাদেশের যে সংবিধান আছে সেটাতে কতগুলো মূলনীতি আছে বলতে পারবা? বা ভাইভাতে যদি বিউপিতে কোশ্চেন করে, এই কোশ্চেনটা 100% করবেই, যে সংবিধানের মূলনীতি কতগুলো, বলো তো। 4টা। রাইট, দ্যাট ইজ 4 কার্ডিনাল প্রিন্সিপাল। 4টা মূলনীতি রয়েছে। ওকে। তার মধ্যে ডেমোক্রেসি, তারপর তোমার ন্যাশনালিজম, তারপর সোশ্যালিজম, আর একটা হচ্ছে লাস্ট সেকুলারিজম, মানে ধর্মনিরপেক্ষতা। এই হচ্ছে 4টা কার্ডিনাল প্রিন্সিপাল। আর এই জন্যই দেখবা বাংলাদেশের যে লোগো, তারপর মনোগ্রাম, সেখানে 4টা স্টার সাইন থাকবে, 4টা তারা তারার সাইন থাকবে, দেখবে একটু পরে আমরা দেখবো জিনিসগুলো। এবং বাংলাদেশের যে নেম অফ দি পার্লামেন্ট, এটা আমাকে বিউপিতে যখন আমি ভাইভা অ্যাটেন্ড করি তখন এই কোশ্চেনটা করছিল, যে বাংলাদেশের পার্লামেন্টের নাম কি, ইংরেজিতে বলো। হাউস অফ দ্য নেশন। ওকে, হাউস অফ নেশনস বলা যায় আর কি। আর এটার টাইপ বা ধরন কিরকম, সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট বা ইউনিক্যামেরাল। ওকে, এক কক্ষ বিশিষ্ট বা ইউনিক্যামেরাল। টোটাল মেম্বার্স হচ্ছে তোমার 350টি, এবং সেখানে তোমার রিজার্ভ সিট রয়েছে কতটা, 50টা। টোটাল হচ্ছে মেম্বার 350 জন, এবং 50টা হচ্ছে তোমার এর মধ্যে মহিলাদের জন্য রিজার্ভ করা। ওকে। এবং যদি বলা হয় যে দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি কে, তিনি হচ্ছে প্রেসিডেন্ট বা তোমার রাষ্ট্রপতি। আর যদি বলা হয় যে সরকার প্রধানকে, তাহলে হবে গিয়া প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। ওকে। দুইটা কোশ্চেন তোমাদেরকে একটু করি, সেটা হচ্ছে প্রেসিডেন্টের বাসভবনের নাম কি আর প্রাইম মিনিস্টারের বাসভবনের নাম কি, বলো তো। প্রেসিডেন্টের নাম কি বলো? রাষ্ট্রপতির যে বাসভবন সেটার নাম কি? অপশন আছে দুইটা, ধরো যে বঙ্গভবন নাকি গণভবন, কোনটা? ভাইয়া, প্রধানমন্ত্রী হলো গণভবন, আর রাইট। রাষ্ট্রপতি আরেকটা। রাষ্ট্রপতি হচ্ছে তোমার বঙ্গভবন। দেখো বাংলাদেশ নামের সাথে বঙ্গর মিল আছে না? দ্যাটস ওয়াই যিনি রাষ্ট্রপতি তিনি তো হচ্ছে তোমার সুপারিয়র অফ দ্য স্টেট, পুরো রাষ্ট্রের। দ্যাটস ওয়াই সেটা হবে কি বঙ্গভবন। আর প্রধানমন্ত্রী হচ্ছে কি, তিনি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তার মানে গণমানুষের একজন তিনি নেত্রী বলতে পারো বা নেতা। সেদিক থেকে প্রাইম মিনিস্টারের হচ্ছে তোমার গণভবন। এভাবে রিলেট করে মনে রাখতে পারো। আচ্ছা মিউট করে দাও, অ্যান্সার করা হয়ে গেছে তো, এই জন্য মিউট করে দাও, এদিকে নয়েস আসবে না। তোমাদের অ্যান্সার করা শেষ হলে কাইন্ডলি একটু সবাই মিউট করে দিবা। কেননা দেখা যায় যে অনেক সময় যারা ক্লাস করতেছো, দেখা যাবে যে একজনের মানে সাউন্ডের কারণে আরেকজন শুনতে পায় না, এরকম প্রবলেম হয় মাঝে মধ্যে। এনিওয়ে, নেক্সট আসো যে তোমার সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের বর্তমান যে সেন্ট্রাল ব্যাংক, দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংক বা বিবি।
ঠিক আছে, যে যেমন তোমার বিবির এডির পরীক্ষা হয়, বা তোমার ক্যাশ ইনচার্জ তাদের পরীক্ষা হয়, অনেক সময় দেখো না বিভিন্ন নোটিশে যে ইনি ইনি টিকছে, বা তোমাদের পরিচিত কোনো রিলেটিভ যদি টিকে থাকে চাকরিতে। তো বাংলাদেশ ব্যাংকে সংক্ষেপে বলা হয় বিবি, যেটাকে প্রিভিয়াসলি নেম ছিল যে স্টেট ব্যাংক অফ পাকিস্তান, বা এসবিপি বলতে পারো আর কি। এই জায়গার পরে দেখো আরো দুটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্যাট ইজ তোমার পলিটিক্যাল সি বাউন্ডারি অ্যান্ড ইকোনমিক সি বাউন্ডারি। দেখো বাংলাদেশের পলিটিক্যাল সি বাউন্ডারি হচ্ছে তোমার 12 নটিক্যাল মাইলস, এবং ইকোনমিক সি বাউন্ডারি হচ্ছে তোমার 200 নটিক্যাল মাইলস। এইটার ভিতরে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, কেউ কি বলতে পারবা যে ভাইয়া পলিটিক্যাল সি বাউন্ডারি এবং ইকোনমিক সি বাউন্ডারির মধ্যে এই হচ্ছে তফাৎ? এনিওয়ান আনমিউট করে বলো যদি বলতে পারো ডিফারেন্সটা কি। পলিটিক্যালটা হচ্ছে মানে বাংলাদেশের রাজনৈতিক সীমা, আর হ্যাঁ, ইকোনমিকটা হচ্ছে অর্থনৈতিক মানে লিমিটেশনটা কতখানি। দ্যাট মিনস এটার তাৎপর্যটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়? মানে বাংলাদেশের এই দুইটা লিমিটেশন এগুলোর ভিত্তিই থাকবে, মানে 12 নটিক্যাল মাইলের বেশি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না এরকম কিছু হয়তো বা। আচ্ছা, আমি বলতেছি দেখো, ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল সি বাউন্ডারি যে জিনিসটা, বা রাজনৈতিক সমুদ্র সীমা, সেটার ভিতরে তুমি চাইলে একটা দেশ হিসেবে, একটা নেশন বা একটা দেশ চাইলে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি সে পরিচালনা করতে পারে। তার একটা বোম ব্লাস্ট করে টেস্ট করা লাগতে পারে, সে সেটা করতে পারবে, কেউ কোনো ধরনের বাধা দিবে না। এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত এটা তার পলিটিক্যাল সি বাউন্ডারি, অর্থাৎ এটা তার পুরো সুপারভিশনের মধ্যে। কিন্তু ইকোনমিক সি বাউন্ডারি যেটা, সেটার মধ্যে কিছু লিমিটেশন আছে, যে সেখানে শুধুমাত্র তুমি ইকোনমিক কার্যকলাপ গুলোই করতে পারবা, কিন্তু সেখানে গিয়ে তুমি চাইলে গিয়ে একটা অ্যাটম বোম বা একটা বিভিন্ন ধরনের বোম ব্লাস্ট করে টেস্ট করতে পারবা না। মানে সেখানে কিছু রেস্ট্রিকশন থাকে। তুমি গিয়ে সেখান থেকে ধরো মাছ আহরণ করতে পারো, বিভিন্ন ধরনের ট্রলার যাইতে পারে, বিভিন্ন ধরনের শিপ যাইতে পারে, দ্যাট ইজ তোমার কি বলে পারমিটেড, কিন্তু তুমি চাইলেই সেখানে গিয়ে কোনো ধরনের বোম ব্লাস্ট করে টেস্ট করতে পারবা না। অর্থাৎ সেখানে কিছু রেস্ট্রিকশন থাকে। আর পলিটিক্যাল সি বাউন্ডারির মধ্যে তুমি যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারো, ওটা তোমার নিজস্ব টেরিটরির আন্ডারের ভিতরেই পড়বে। এখন কি বুঝতে পারছো যে ডিফারেন্সটা কোথায়? জি ভাই। বাকিরা সবাই ক্লিয়ার? এটা থেকে কিন্তু বিপিতে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট, যে পলিটিক্যাল সি বাউন্ডারি কতটুকু আর ইকোনমিক সি বাউন্ডারি কতটুকু। ওকে, নেক্সট আসো, যে তোমার এভারেজ রেইনফল বাংলাদেশে তোমার গড় বৃষ্টিপাত কতটুকু, এই প্রশ্নটা আসে যে গড় বৃষ্টিপাত। তো গড় বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের 203 সেন্টিমিটার, এই ইনফরমেশনটা মনে রাখবা। আচ্ছা, তোমাদের থেকে একটা মানে মন্তব্য নিতেছি, সেটা হচ্ছে আমি কি একটু ফাস্টে যাইতেছি আর একটু স্লো আগাবো নাকি? কারণ অনেক ইনফরমেশন কিন্তু, আর সবকিছুই ব্যাখ্যা করতে করতে টাইম লেগে যাবে, দ্যাটস আমি কি ফাস্ট যাইতেছি নাকি ঠিকঠাক আছে বলো। ঠিক আছে ঠিকই আছে ভাইয়া। ভাইয়া। ওকে, এবার দেখো যে তোমার হাইয়েস্ট রেইনফল এরিয়া, যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, দ্যাট ইজ সিলেটের লালখান, এখানে তোমার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এবং লোয়েস্ট রেইনফল এরিয়া হচ্ছে তোমার লালপুর নাটোর। তো এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে দেখো। আমি যখন একবার নাটোরে গেছিলাম ঘুরতে, বুঝছো, তো নাটোরে যখন গেছি তখন হঠাৎ করে দেখলাম যে পুরো অন্ধকার হয়ে কালো ঝড় চলে আসলো, আমি তখন সিএনজিতে বসা। তো পুরো ওয়েদারটা এতটা কালো হয়ে গেছে যে মনে হইতেছে যে কি নাকি ঝড় চলে আসবে, আর বিশাল বৃষ্টি হয়েছিল তখন হঠাৎ করে প্রায় 1 ঘন্টা যাবত। বিশাল বৃষ্টি, মানে পুরো অন্ধকার হয়ে সবকিছু ছেয়ে গেছিল। কিন্তু ইনফরমেশন কি দেওয়া, যে দেখো এখানে সবচেয়ে লোয়েস্ট রেইনফল এরিয়া হচ্ছে নাটোরের লালপুর। অর্থাৎ আমি তখন ধরে নিচ্ছি যে আমি যা দেখেছি সেটা আমি ভুল দেখেছি। হ্যাঁ, অর্থাৎ আমার ইনফরমেশন মনে রাখার উপায় কি, আমি যা দেখছি সেটা উল্টা দেখছি। তার মানে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে রেইনফল এরিয়া কোথায়, লালপুর নাটোরে, এবং সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে কোথায়, সিলেটের লালখানে। তো এই ইনফরমেশনটাকে আমি এইভাবে আর কি রিলেট করে মনে রাখতাম, আর কখনোই কিন্তু এটা আমার ভুল হয় নাই, বুঝছো। তারপর দেখো ওয়ার্মেস্ট ডিস্ট্রিক্ট। তো যেহেতু ওয়ার্মেস্ট বলা হয়েছে, যেখানে তোমার বৃষ্টিপাত কম হবে সেটাই তো তোমার ওয়ার্মেস্ট হবে, সেই জায়গা থেকে রাজশাহী হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং কোল্ডেস্ট যদি বলা হয়, তোমার সেখানে যেহেতু বৃষ্টিপাত বেশি হয় সেই জায়গা থেকে সেটা কোল্ডেস্ট, দ্যাট ইজ সিলেট। ওকে, তারপর দেখো বর্ডার, বাংলাদেশের সাথে দুইটা দেশের বর্ডার আছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। এবং কোস্টাল বর্ডার হচ্ছে তোমার 711 কিলোমিটার। তো ইন্ডিয়ার সাথে দেখো কতটুকু, ইন্ডিয়ার সাথে হচ্ছে তোমার বাংলাদেশের 4156 কিলোমিটার, এবং মিয়ানমারের সাথে হচ্ছে 271 কিলোমিটার। এই যে ইনফরমেশনটা, যে 4156, 271 এবং 711, এই ইনফরমেশন গুলো হচ্ছে তোমার বাংলাদেশ বর্ডার গার্ড থেকে নেওয়া। আর যেহেতু বর্ডার নিয়ে কাজ করে কারা, বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, দ্যাটস ওয়াই তাদের ইনফরমেশনটাকে আমরা গুরুত্ব দিব, আদার্স অন্যান্য বইতে যে ইনফরমেশন থাকে সেটাকে আমরা স্কিপ করতে পারি। তো এখানে দেখো, যদি আমরা টোটাল বর্ডার এরিয়া হিসেব করি তাহলে কি হবে, যে ইন্ডিয়ার সাথে স্থল বরাবর কতটুকু, মিয়ানমারের সাথে স্থল বরাবর কতটুকু, আর সমুদ্র বরাবর বা উপকূলীয় বর্ডার কতটুকু, এই তিনটারই সামেশন
দ্যাট মিনস তোমার 5138 কিলোমিটার, অর্থাৎ দেখো 4156 যোগ 271 যোগ 711। তো দেখো তিনটে ইনফরমেশন। ইন্ডিয়ার সাথে আমাদের স্থল বরাবর কতটুকু কানেকশন, দ্যাট ইজ 4156 কিলোমিটার। মিয়ানমারের সাথে কতটুকু, 271 কিলোমিটার। এবং উপকূলীয় কতটুকু, দ্যাট ইজ 711 কিলোমিটার। এবং এই সবগুলাকে সাম আপ করলে আমরা পাচ্ছি কত, 5138 কিলোমিটার। এটাই হইতেছে আমাদের টোটাল বর্ডার এরিয়া। এখন তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি যে বাংলাদেশের টোটাল স্থল বর্ডার এরিয়া কত, সেটা কত হবে বলো তো? কোন দুইটার সামেশন হবে যদি স্থল বলি? তাহলে কি কি যোগ হবে বলো? শুধু বলতেছি টোটাল, মানে ল্যান্ড বর্ডার এরিয়া কতটুকু। এটা কিন্তু মানে কমন সেন্স দিয়ে জাজ করা যায়। দেখো, যেহেতু বলতেছি শুধু স্থল বরাবর, তার মানে এই যে কোস্টাল বর্ডার যেটা, সেটা বাদ যাবে। অর্থাৎ ইন্ডিয়ার সাথে যতটুকু স্থল বরাবর এবং মিয়ানমারের সাথে যতটুকু স্থল বরাবর সেটা শুধু যোগ করব। তার মানে তোমার তখন হবে গিয়া 4156 যোগ 271। এটাকে দেখো যোগ করে কত হয়, ঠিক আছে? তো ইট উইল বি লাইক 7, আর সাথে পাচ্ছে কত, 12 2, হাতে আছে তোমার 1 3 4 4, মানে 4427 এরকম কিছু হইতে পারে আর কি, ঠিক আছে টোটাল। এনিওয়ে নেক্সট দেখো, যে বর্ডার ডিস্ট্রিক্ট, বাংলাদেশের যে টোটাল 64টা জেলা রয়েছে, তার মধ্যে সবগুলো জেলার সাথেই কি তোমার ইন্ডিয়া বা মিয়ানমার কানেক্টেড? তা কিন্তু না। দেখো, ইন্ডিয়া বা মিয়ানমার কানেক্টেড হচ্ছে তোমার এই যে এই রিজিয়নটা বরাবর, তাই না? অর্থাৎ এরকম একটা, এই যে এই জায়গাতেও তোমার ইন্ডিয়া, এখানেও ইন্ডিয়া, এখানেও ইন্ডিয়া, আর এদিক দিয়ে কিছু জায়গাতে হচ্ছে তোমার মিয়ানমার। কিন্তু ভিতরের ভিতরে যেই সকল জেলাগুলো আছে সেগুলোর সাথে তো আর তোমার ইন্ডিয়া বা মিয়ানমার কানেক্টেড না। তো এই যে তোমার বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো, সেগুলো হচ্ছে যেগুলো কানেক্টেড ইন্ডিয়ার সাথে অথবা মিয়ানমারের সাথে, এরকম টোটাল হচ্ছে তোমার 32টি জেলা। এই যে সাইড বরাবর ইন্ডিয়া এবং মিয়ানমারের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে 32টি জেলা। তার মানে প্রায় 64-র অর্ধেক, দেখো অর্ধেক জেলাই কানেক্টেড। তার মধ্যে ইন্ডিয়ার সাথে তোমার কানেক্টেড হচ্ছে 30টা। এই যে ধরো এইটুকু যদি আমরা ভাগ করে দিই যে এই তিনটা অংশ নিয়ে হচ্ছে পুরোটা ইন্ডিয়া, তাহলে এই জায়গাতে হচ্ছে 30টা জেলা। আর এদিক দিয়ে তোমার হচ্ছে 3টা জেলা তোমার মিয়ানমারের সাথে। তো যদি সাম আপ করি তাহলে হওয়ার কথা হচ্ছে কত, 33। কিন্তু অ্যাকচুয়ালি তোমার টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 30 + 3 মানে 32। কোশ্চেন করতে পারো যে ভাই কেন এটা এরকম? তো এটার পেছনে মেইন কারণটা কি, কেউ বলতে পারবা? যে রিজন কি, কেন এটাকে তোমার 32 ধরতে হবে, 33 না ধরে? বলো তো। রাঙামাটি ভারত এবং মিয়ানমার দুইটার সাথে আছে একসাথে। রাইট। রাঙামাটি যে জেলাটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। সেটা হইতেছে তোমার এই যে এই জায়গাটা বরাবর, এই যে আমি এখানে দেখো একটা বক্স করতেছি, এই জায়গাটা বরাবর। এবং এই জায়গাটাতে তোমার ইন্ডিয়ার সাথেও কিছু অংশ কানেক্টেড, মিয়ানমারের সাথেও কিছু অংশ কানেক্টেড। তার মানে এমন একটা জেলা আছে যেটা তোমার 30 ইন্ডিয়ার ভিতরেও পড়ে, আবার 3 মিয়ানমার এটার মধ্যেও পড়ে। তার মানে সেটা কমন হয়ে গেল। দ্যাটস ওয়াই তুমি যখন যোগ করবা যে 30 + 3 ইজ ইকুয়াল টু তোমার 32 হয়ে যাবে, কারণ একটা তো এখানেও আছে এখানেও আছে, তোমার সেটাকে তো একটা হিসেবে কাউন্ট করতে হবে। কথা ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়টা আর কি। কিন্তু যদি স্পেসিফিকলি এভাবে আসে যে ইন্ডিয়ার সাথে কতটুকু, তাহলে 30টা অ্যান্সার হবে। মিয়ানমারের সাথে কতটুকু, 3টে অ্যান্সার হবে। টোটাল কতটুকু, তাহলে হবে 32টা। ওকে, এবার আসলে যে টোটাল বাংলাদেশের ডিভিশন কতগুলো, দ্যাট ইজ 8টি ডিভিশন। লাস্ট হচ্ছে তোমার ময়মনসিংহ। এবং তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 64টি। বলতো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কতগুলো সেক্টর ছিল? কতগুলো সেক্টর ছিল? 11টা। 11টা। এবং সাবসেক্টর ছিল কতগুলো? 64টা। 64টা। দেখো, মুক্তিযুদ্ধের সময় যে 64টা জেলা সাবসেক্টর হিসেবেই ছিল, এই জিনিসটা মনে রাখবা যে টোটাল জেলা 64, সাবসেক্টরও কিন্তু 64। এবং কোস্টাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ উপকূলীয় যে সকল ডিস্ট্রিক্ট রয়েছে তার মধ্যে হচ্ছে 19টা। ঠিক আছে, 19টা হচ্ছে তোমার উপকূলীয়, যেমন তোমার পটুয়াখালী, তারপর ওইদিকে বরগুনা, এগুলো হচ্ছে তোমার উপকূলীয়। ওকে, আরো এরকম অনেকগুলো আছে, টোটাল মিলিয়ে হচ্ছে তোমার 19টা উপকূলীয়। যেমন ধর যখন বিভিন্ন ধরনের বন্যার পূর্বাভাস আসে, যেমন কালো বৈশাখী ঝড় বা বিভিন্ন ধরনের পূর্বাভাস আসে, তখন দেখবা যে বলে যে এই সকল উপকূলীয় এগুলাকে কি করা হয়েছে, তাদেরকে সাইক্লোন শেল্টার বা বিভিন্ন ধরনের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলে, তাই না? বা এত নম্বর সংকেত দেওয়া হয়েছে ওখানে। তো এই জায়গাগুলো খুবই ভালনারেবল, মানে যদি পানির একটু লেন্থ বেড়ে যায় তাহলে ওই জায়গাগুলা মানে মানুষজন প্রবলেমে পড়তে পারে, দ্যাটস ওয়াই। আচ্ছা, তারপর দেখো যে বাংলাদেশের সিটি কর্পোরেশন, টোটাল সিটি কর্পোরেশন হচ্ছে 12টি। এবং লাস্ট যদি বলা হয়, দেখো সেম বলে রাখছি, তার মানে কোনটা, এই যে ময়মনসিংহ, এটাই হচ্ছে লাস্ট সিটি কর্পোরেশন। আর এই যে টোটাল ডিভিশন বললাম 8টি, তার মধ্যে ময়মনসিংহ লাস্ট এবং সবচেয়ে ছোটও কিন্তু ময়মনসিংহ। ওকে, সবচেয়ে ছোটও কিন্তু ময়মনসিংহ। তারপর দেখো টোটাল উপজেলা হচ্ছে তোমার 495টি। লেটেস্ট বা লাস্ট যে সকল উপজেলা, সেটার মধ্যে 495তমই হচ্ছে তোমার ঈদগাঁও।
ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মধ্যনগর, এটা হইতেছে তোমার 494তম, এবং 493তম হচ্ছে তোমার ঢাসার। ওকে, তো এই যে তিনটা লেটেস্ট হচ্ছে ঈদগাঁও, তারপরে মধ্যনগর, আর একটা হচ্ছে ঢাসার। তারপর দেখো টোটাল থানা হচ্ছে 654টি, তার মধ্যে পদ্মা ব্রিজ নর্থ এবং সাউথ এইগুলো হচ্ছে তোমার লেটেস্ট। এবং টোটাল ল্যান্ড পোর্টস মানে স্থল বন্দর হচ্ছে তোমার 25টি, যার মধ্যে চালু আছে অ্যাক্টিভ রয়েছে তোমার 24টি। লাস্ট যদি বলা হয় কোনটি, তাহলে হবে মুজিবনগর ল্যান্ড পোর্ট, যেটা মেহেরপুরে অবস্থিত। ওকে, এবং টোটাল মেজর সি পোর্ট, সি পোর্ট তো বুঝোই, সেটা হচ্ছে 4টি, তার মধ্যে তোমার চট্টগ্রাম, মংলা, পায়রা, মাতারবাড়ি। পায়রা নামে একটা ব্রিজ আছে, যেটা বিউপিতে একবার কোশ্চেন ছিল। পায়রা ব্রিজ কোথায় অবস্থিত বলো তো, কোন জেলা হবে? কোন জেলার উপরে পায়রা ব্রিজ অবস্থিত? গেস করে বলো। পায়রা নামের সাথে কিন্তু ওই জেলারও নামের মিল আছে, ওইটাও পি দিয়ে শুরু, এটাও পি দিয়ে শুরু। বলো। পঞ্চগড়। না, পঞ্চগড় না, আরেকটা জেলা আছে, যেটা তোমার দক্ষিণ সাইডে। এবার বল। পটুয়াখালী। রাইট, পটুয়াখালীতে অবস্থিত। ঠিক আছে, আমি তোমাদের থেকে অ্যান্সার বের করে নিবো, এগুলো যাতে মনে থাকে। ঠিক আছে, পটুয়াখালী। আর পটুয়াখালীরই আরেকটা নাম হচ্ছে ডটার অফ দ্য সি। স্পেসিফিকলি যদি আসে তাহলে হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটা যেহেতু পটুয়াখালীতে অবস্থিত, এই জন্য সেটাকে বলা হয় সাগরকন্যার জেলা। That's why। এবার আসো যে বাংলাদেশের লোকাল টাইম। তো বাংলাদেশের লোকাল টাইম হচ্ছে গ্রিনিচ মিন টাইম থেকে 6 ঘন্টা আগে, এই জন্য প্লাস। ঠিক আছে, বিফোর। এটার মানে কি? এটা মানে হচ্ছে বিফোর। তারপর দেখো, মোবাইল অপারেটর কতগুলো সিম কোম্পানি বাংলাদেশে চালু আছে, দ্যাট ইজ 5টি। এবং সাইবার সিটি খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের সাইবার সিটি বলা হয় সিলেটকে। এবং স্মার্ট উপজেলা সর্বপ্রথম সেটা হচ্ছে শিবচর। কোথায় অবস্থিত? মাদারীপুরে অবস্থিত। মাদারীপুরের শিবচর হচ্ছে প্রথম স্মার্ট উপজেলা। তারপর দেখো, ফার্স্ট এনিমি ফ্রি ডিস্ট্রিক্ট, বাংলাদেশের সর্বপ্রথম শত্রুমুক্ত হয়েছে কোন জেলাটা? এই যে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম শত্রুমুক্ত হয়েছে তোমার যশোর। ঠিক আছে, এটার সাথে রিলেটেড আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো যে বাংলাদেশের সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে কোন জায়গাটাতে? বলতে পারবা সশস্ত্র প্রতিরোধ মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোথা থেকে শুরু হয়? এটাও কিন্তু বিউপি কোশ্চেন। গাজীপুর। গাজীপুরের স্পেসিফিক জায়গার নাম বলো। জায়গার নাম বলতে হবে তো। জয়দেবপুর। আহ ঠিক আছে, গাজীপুরের জয়দেবপুরে, মনে থাকে যেন। সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ সেখান থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধের সময়। তারপর দেখো, টোটাল ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন সেটা হচ্ছে কতগুলো? টোটাল হচ্ছে 10টি। এবং সরকারি এর মধ্যে কতগুলো? সরকারি হচ্ছে তোমার 8টি, প্রাইভেট হচ্ছে 2টি। তার মানে এই ইপিজেড থেকে কিন্তু কোশ্চেন আসে প্রচুর। টোটাল ইপিজেড কতগুলো? 10টি। সরকারি কতগুলো? 8টি, এবং প্রাইভেট হচ্ছে 2টি। এই টোটাল সাম আপ করলে 10টি হয় আর কি। যদি আসে এভাবে কোশ্চেন যে গভর্নমেন্ট ইপিজেড কতগুলো, তাহলে হবে 8টি। যদি আসলে টোটাল ইপিজেড কতগুলো, তাহলে হবে কিন্তু 10টি। মনে রাখবা। আর এই ইপিজেড এরই দেখো, এখানে আমরা ম্যাপটা দিয়ে রাখছি। এই যে 8টা ইপিজেড হচ্ছে তোমার সরকারি, এখানে কিন্তু সরকারি, যেহেতু এটা দেখো অফিসিয়াল ইনফরমেশন, এই জন্য সরকারিটা ইনক্লুডেড, এখানে কিন্তু প্রাইভেটের দুইটা ইনক্লুডেড নয়। আর এই যে লাল লাল দেখতেছো না, এই যে রংপুর ইপিজেড প্রজেক্ট, তারপর যশোর ইপিজেড প্রজেক্ট, পটুয়াখালী ইপিজেড প্রজেক্ট, এগুলো হচ্ছে তোমার নির্মাণাধীন, মানে এখনো কাজ চলতেছে, দ্যাটস ওয়াই দেখো প্রজেক্ট আকারে বলা আছে। হ্যাঁ, আর বাকি 8টা হচ্ছে এগুলা, যেমন তোমার এখানে আছে উত্তরা, তারপরে ঈশ্বরদী, তারপর হচ্ছে মংলা, তারপর ঢাকা, তারপর হচ্ছে তোমার কি এটা আদমজি, তারপর কুমিল্লা, চট্টগ্রাম, কর্ণফুলী, এগুলো হচ্ছে তোমার 8টা ইপিজেড, যেগুলো সরকারি। প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম ইপিজেড কোনটি এর মধ্যে? বলো, সর্বপ্রথম ইপিজেড কোনটি? তো মনে রাখবা, সর্বপ্রথম ইপিজেড হচ্ছে যে চট্টগ্রাম ইপিজেড। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট চট্টগ্রাম ইপিজেড। এই ইপিজেড থেকে কিন্তু কোশ্চেন আসে, বি সিরিয়াস, মনে থাকে যেন। আবারও আমি তোমাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি। টোটাল ইপিজেড হচ্ছে 10টি। ঠিক আছে, 10টি, তার মধ্যে 2টা হচ্ছে তোমার প্রাইভেট, এবং বাকি 8টাই হইতেছে তোমার পাবলিক বা তোমার সরকারি বলতে পারো আর কি। তো সেই পাবলিক 8টা ইপিজেড এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে কোনটা? সেটা হচ্ছে চট্টগ্রাম। এবং বর্তমানে 3টা নির্মাণাধীন আছে, যেটা হচ্ছে তোমার রংপুর, তারপরে হচ্ছে তোমার যশোর, আরেকটা হচ্ছে তোমার পটুয়াখালী। এই আর কি। ঠিক আছে, মনে থাকে যেন। তারপর দেখো, বাংলাদেশের টোটাল মিনিস্ট্রি এন্ড ডিভিশন হচ্ছে টোটাল 58, এবং টোটাল আদার ডিপার্টমেন্টস এগুলো হচ্ছে তোমার 353টি। তো এই দুটো ইনফরমেশন তোমরা চাইলে মনে নাও রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আদার্স যে ইনফরমেশন গুলো আছে এখানে নিউমেরিক্যালি, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসো যে বাংলাদেশের ডায়ালিং কোড। দেখবা যখন তুমি একটা অ্যাপস এর ভিতরে সাইন ইন করতে যাবা, সেখানে কিন্তু এই জিনিসটা আসে। তোমার যদি +88 না দাও, তাহলে তুমি বাংলাদেশকে খুঁজে খুঁজে পাবা না।
আবার বাংলাদেশ লিখলে দেখবা সাথে সাথে +880 চলে আসে, তারপর তুমি নাম্বারটা এন্টার করবা। তো দিস ইজ দি ডায়ালিং কোড। এবং ক্লাইমেট হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ওকে, দেখো বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার কি, জাতীয় ফুল হচ্ছে ওয়াটার লিলি বা শাপলা। ঠিক আছে, জাতীয় ফুল কি ওয়াটার লিলি বা শাপলা। এবং ন্যাশনাল ফ্রুট হচ্ছে জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে কি, কাঁঠাল। এগুলা কিন্তু বিপিতে আসে, দ্যাটস এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া। তোমরা বলতে পারো যে এগুলো তো খুবই সিলি জিনিস হয়ে গেলো, বাচ্চাদের জিনিস, কিন্তু অনেক সময় বিউপিতে এই ধরনের কোশ্চেন আসছিল যে বাংলাদেশের জাতীয় বার্ড কি, ম্যাকপাই রবিন্স অর্থাৎ দোয়েল পাখি। ঠিক আছে, ন্যাশনাল ট্রি হচ্ছে তোমার ম্যাঙ্গো ট্রি। এবং ন্যাশনাল ফরেস্ট হচ্ছে তোমার দি সুন্দরবনস। ন্যাশনাল স্পোর্টস হচ্ছে কি, কাবাডি বা হাডুডু। এই যে দেখো কাবাডি খেলাটা হচ্ছে এটা। আর শাপলা ফুল তো দেখতেই পাচ্ছ, আর এই হচ্ছে ম্যাকপাই রবিন্স অথবা দোয়েল পাখি। আরেকটি ইনফরমেশন তোমরা বলো তো, বাংলাদেশের জাতীয় গাছ কি? ওই এখানে তো বলেই আছে যে ম্যাঙ্গো ট্রি। বলো তো ম্যাঙ্গো যে ফলটা বা আম যে ফল রিসেন্টলি দেখবা যে বাজারে বের হচ্ছে, এই আম কোন দেশের জাতীয় ফল? বলো। ভারতের। ইন্ডিয়া। রাইট, ইন্ডিয়া বা ভারতের হচ্ছে জাতীয় ইন্ডিয়া ফল ভাইয়া। আম। গুড। তারপর দেখো এই জায়গাটা একটু বোঝার আছে, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন দিবে যে বাংলাদেশের পার্বত্য জেলা বা হিলি ডিস্ট্রিক্ট কতগুলা। তো মনে রাখবা বাংলাদেশের পার্বত্য জেলা হচ্ছে 3টি। কি কি? রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। টোটস্থ করে ফেলবে, এই কোশ্চেনটা 100% থাকবেই যে বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি। এভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে বাংলাদেশের পার্বত্য জেলা কোনটি, অথবা আসতে পারে যে বাংলাদেশের পার্বত্য জেলা কোনটি নয়। তো তোমাকে এই 3টার নামই মুখস্থ রাখতে হবে, রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি। আরেকটা অপশনে কি দিয়ে দিবে জানো? আরেকটা অপশনে দিয়ে দিবে হচ্ছে কক্সবাজার। তো তখন কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায় যে আসলে হিলি ডিস্ট্রিক্ট এটা কি কক্সবাজার হবে, মানে এরকম কনফিউজড হয়ে যায়। আচ্ছা, তো খেয়াল করো, দেখো যে এই যে সবুজ বেষ্টিত অঞ্চলগুলো দেখতেছো, এইটাই হচ্ছে তোমার হিলি ডিস্ট্রিক্ট বা তোমার পাহাড়ি যেই জেলা। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে খাগড়াছড়ি, তারপর দেখো রাঙামাটি, তারপর দেখো বান্দরবন। এই যে 3টা পয়েন্ট, এই 3টা জেলায় হচ্ছে তোমার পার্বত্য জেলা। তার মধ্যে দেখো টোটাল যে বাংলাদেশের ম্যাপের মধ্যে এই যে রাঙামাটি জেলাটা দেখো কত এরিয়া। আমি একটু লাল কালিটা দিয়ে দেখো টানতেছি, এই যে অনেক বড় কিন্তু এটা, অনেক বড়, অনেক বড়। দেখো পুরো এরিয়াটা নিয়ে হচ্ছে রাঙামাটি। আর এই জায়গাটাতে দেখো এই যে এতটুকু এরিয়া কিসের সাথে কানেক্টেড, এই পুরো এরিয়াটা কিসের সাথে কানেক্টেড? দেখো ইন্ডিয়ার সাথে কানেক্টেড। এবং রাঙামাটির এই যে কর্নারটা দেখতেছো, এই যে কর্নারটাতে এতটুকু অংশ, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এটা তোমাদেরকে ভিজুয়ালি না দেখাইলে তোমাদের মাথায় থাকবে না। ওকে, খেয়াল করে দেখো এই যে মিয়ানমার বা বার্মা, এটা কিন্তু এইখানে গিয়ে এইটুকু অংশকে কানেক্ট করতেছে। আর এই যে এই জায়গাটা দেখতেছো, এই জায়গাতেই তোমার বার্মার সাথে রাঙামাটির কানেকশন। আবার এই পুরাটার সাথেই তোমার ইন্ডিয়ার কানেকশন। দ্যাটস ওয়াই এটা হইতেছে তোমার কমন জেলা। ওই যে 30-এর মধ্যেও পড়ে, আবার 3-এর মধ্যেও পড়ে। ঠিক আছে, আর দেখো বলে দিচ্ছি যে লার্জেস্ট ডিস্ট্রিক্টই হচ্ছে তোমার রাঙামাটি, যেটা একই সাথে ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটা দেশের সাথেই কানেক্টেড। এখন কি পুরো জিনিসটা ক্লিয়ার তোমরা বলো তো? দেখো এই জন্যই বলতেছে যে কমন বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে রাঙামাটি, কমন বর্ডার। এবং নো বর্ডার টাচ ডিভিশন, মানে বাংলাদেশের দুইটা ডিভিশন আছে, যে দুইটা ডিভিশনের মধ্যে ইন্ডিয়া এবং মিয়ানমার কোথাও কোনো কানেকশন নাই। তার মধ্যে দুইটা হচ্ছে কি কি, একটা হচ্ছে তোমার এই যে ঢাকা, আর একটা হচ্ছে তোমার এইখানে তোমার বরিশাল, আর কি এই জায়গাটা অঞ্চল বলা যায়। এই দুইটা জায়গার ভিতরে যে সকল জেলাগুলো আছে, টোটাল যে ম্যাপের মধ্যে কোনো এরিয়াতেই ইন্ডিয়ারও কানেকশন নাই, মিয়ানমারেরও কানেকশন নাই। দ্যাটস এটাকে বলা হয় নো বর্ডার টাচ ডিভিশন, দ্যাট ইজ বরিশাল এন্ড ঢাকা। সো এতটুকু ইনফরমেশন তোমরা সবাই বুঝতে পারছো? একটু বলো তো যে ক্লিয়ার কিনা এই জিনিসটা। জি ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু এই স্লাইডটা তোমাদেরকে প্রোভাইড করে দিব পিডিএফ আকারে, তো ওইখানে কিন্তু পুরো জিনিসটা এরকম থাকবে হুবহু, তোমরা আবার এটা কিন্তু পড়তে হবে। পরীক্ষায় কিন্তু আমি এইখান থেকে প্রচুর কোশ্চেন দিব। যখন তোমাদের উইকলি টেস্ট হবে সেখানে এখান থেকে কোশ্চেন থাকবে, দ্যাটস এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বা। আর প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেন গুলোই আসছে, নেক্সট ইয়ারও তোমাদের জন্য এই ধরনের কোশ্চেনই আসবে। এটা বিউপির স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদেরকে প্রতিটা জিনিস সাজানো হয়েছে। সো বি সিরিয়াস, ওকে। তারপর দেখো যে বাংলাদেশের উত্তরে কি, কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়ন, কোন স্থান, এই জিনিসটা। তারপর দক্ষিণে কি, পশ্চিমে কি, পূর্বে কি। তো দেখো প্রথমে আমরা উত্তর দিকটা কভার করি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে তোমার পঞ্চগড়। ঠিক আছে, পঞ্চগড় হচ্ছে সবচেয়ে উত্তরের জেলা। এই যে এই জায়গাটাতে তুমি যদি দেখো, তাহলে হচ্ছে পঞ্চগড় হচ্ছে সবচেয়ে উত্তরের জেলা, একদম লাস্ট এই দিক বরাবর। কারণ আমরা জানি কি যে স্ট্যান্ডার্ড যে ডিরেকশন, তার মধ্যে উত্তর হচ্ছে সবার উপরে থাকে, তার নিচ বরাবর থাকবে দক্ষিণ, মানে এই সাইডটা হচ্ছে দক্ষিণ,
এবং পূর্ব হচ্ছে তোমার ডান পাশটা এবং পশ্চিম হচ্ছে বাম পাশটা। তারপর দেখো যে সবচেয়ে উত্তরের যদি থানা বলা হয় তাহলে হবে তেতুলিয়া, যদি বলা হয় ইউনিয়ন তাহলে হবে বাংলাবান্ধা, ঠিক আছে, যদি বলা হয় যে স্থান তাহলে হবে জয়গিরজাত। তো কি কি বললাম? পঞ্চগড়, তেতুলিয়া, বাংলাবান্ধা এবং স্থান হচ্ছে কি জয়গিরজাত। তারপর দেখো তোমার সাউথে চলে আসো, ঠিক মানে উত্তরে ঠিক উল্টো, মানে দক্ষিণ বরাবর যদি বলি সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার এবং থানা হচ্ছে তোমার টেকনাফ, ইউনিয়ন হচ্ছে তোমার সেন্ট মার্টিন এবং তোমার স্থান বললে হবে কি ছেড়াদ্বীপ। এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি যে সবচেয়ে দক্ষিণের আইল্যান্ডের নাম কি? বলো। তাহলে কি সেন্ট মার্টিন উত্তর হবে নাকি ছেড়াদ্বীপ উত্তর হবে? সবচেয়ে দক্ষিণের আইল্যান্ডের নাম কি? সেরাদ্বীপ। ওইটার উত্তর হবে অবশ্যই ছেড়াদ্বীপ। কেননা সেন্ট মার্টিন তো হচ্ছে সবচেয়ে দক্ষিণে না, সেন্ট মার্টিন নিজেও একটা আইল্যান্ড, ছেড়াদ্বীপও আরেকটা আইল্যান্ড, ডিফারেন্ট কিন্তু। ছেড়াদ্বীপ কেন তোমার আলাদা আইল্যান্ড বলা যাবে? কেননা সেন্ট মার্টিন আর ছেড়াদ্বীপের মাঝখানে কিন্তু গ্যাপ আছে যেখানে পানি থাকে, তো এই জন্য দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। সেই জায়গা থেকে যদি আইল্যান্ড আছে সবচেয়ে দক্ষিণের, তাহলে কিন্তু ছেড়াদ্বীপ উত্তর হবে। আর যদি বলা হয় সবচেয়ে দক্ষিণের ইউনিয়ন কি, তাইলে হবে গিয়ে তোমার সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের অপর নাম কি বলতো? এটার একটা অপর নাম আছে। নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপকে বলছে? নিঝুম দ্বীপ তো হচ্ছে হাতিয়াতে অবস্থিত। কোথায় হাতিয়া, কোথায় হচ্ছে তোমার সেন্ট মার্টিন, হইলো কিছু? নারিকেল ঝিঞ্জিরা। শুনি না, আরেকবার বলো তো। নারিকেল ঝিঞ্জিরা। রাইট, নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে নারিকেল নারিকেল জিঞ্জিরা। গুড। তারপর দেখো তোমার ইস্টার্ন বরাবর যদি বলি পূর্ব দিকে, পূর্ব দিকে হচ্ছে তোমার বান্দরবন, সবচেয়ে পূর্বের যে জেলা সেটা হচ্ছে বান্দরবন এবং থানা হচ্ছে থানচি, তোমার ইউনিয়ন হচ্ছে রেমাক্রি এবং স্থান হচ্ছে আখাইনডং। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে স্থান আখাইনডং, ইউনিয়ন রেমাক্রি, থানা হচ্ছে থানচি এবং জেলা হচ্ছে বান্দরবন। ওকে। তারপর পশ্চিমে যদি আসো তাহলে হবে চাঁপাইনবাবগঞ্জ। এই যে মাহফুজা, তোমার বাসা চাঁপাইনবাবগঞ্জ না? তো দেখো এটা হচ্ছে সবচেয়ে পশ্চিমের জেলা এবং শিবগঞ্জ হচ্ছে তোমার থানা হচ্ছে সবচেয়ে পশ্চিমের এবং মোনাকষা, মোনাকষা দুইটাই কিন্তু স্থান বললো একই এবং সেখানে তোমার যদি জায়গা বলে তাহলে সে মানে ইউনিয়ন বলে সেটাও কিন্তু মোনাকষা। ওকে, দেখো দুইটা জায়গাতেই যে স্থানও মোনাকষা, তোমার ইউনিয়নও কিন্তু মোনাকষা। তো দ্যাটস দা ইনফরমেশন যে তোমার বাংলাদেশের নর্থ কি আছে, সাউথে কি আছে, ইস্টে কি আছে, ওয়েস্টে কি আছে, এই প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখবে। এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন থাকে। আর এখানে তোমার কনফিউশন ক্রিয়েট যাতে না হয়, দ্যাটস ওয়াই ম্যাপটা দেখে দেখে রিলেট করে মনে রাখবা যে এইটা এটার সাথে অপোজিট বরাবর আছে, এটা এখানে ওইটা ওখানে, তাহলে দেখবা যে মাথায় থাকতেছে ইনফরমেশনটা। তারপর খেয়াল করো যে বাংলাদেশের সাথে এই যে এতক্ষণ আমরা বললাম বাংলাদেশের সাথে দুইটা দেশের কানেকশন, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশের পুরো তিনটে পার্ট নিয়ে জড়িত। দেখো এই যে তোমার এই পাশটা, তারপরে এই পাশটা, তারপরে এই পাশটা, দেখো তিনটা পার্ট পুরো বাংলাদেশকে ঘিরে রাখছে ইন্ডিয়া এবং লাস্টে এই কর্নার বরাবর হচ্ছে একটুখানি মিয়ানমার কানেক্ট। তো বাংলাদেশের টোটাল কতগুলা জেলার সাথে ইন্ডিয়া কানেক্টেড বলতো? 30টা জেলার সাথে এই বরাবর। এবং এই 30টা জেলার সাথে ইন্ডিয়ার কতগুলো প্রভিন্স বা প্রদেশের সাথে কানেকশন, সেটা হচ্ছে প্রশ্ন। তো বাংলাদেশের 30টা জেলার সাথে ইন্ডিয়ার 5টি প্রভিন্সের সাথে কানেকশন। কতগুলা? 5টি। দেখো একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। তো পরীক্ষা কোশ্চেন আসবে যে নিচের কোন প্রভিন্সের সাথে বা কোন প্রদেশের সাথে বাংলাদেশের বর্ডার কানেকশন নেই। তো এই অপশন বাদে যেটা উত্তর থাকবে সেটা হবে কারেক্ট অ্যান্সার। কথা কি বোঝা গেছে? তো দেখো এই যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, তারপর এখানে দেখো তোমার কি আছে আসাম, মেঘালয়, তারপর এদিক দিয়ে দেখো মিজোরাম। তো এই হচ্ছে তোমার এই যে তোমার এদিকে আছে তোমার ত্রিপুরা। তো এই জায়গাগুলো হচ্ছে বাংলাদেশের সাথে কানেক্টেড, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এন্ড মিজোরাম। পরীক্ষা কিভাবে কোশ্চেন আসতে পারে যে নিচের কোন প্রদেশের সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কানেকশন নেই? তো সেখানে এটার বাইরে ধরো নাগাল্যান্ড অপশনে দিয়ে দিল, তাহলে সেটা উত্তর হবে। আর যদি এরকম দেয় যে নিচের কোন কোন ইয়ার সাথে কানেক্টেড আছে, তাহলে এই 5টার নামই মনে রাখতে হবে। কতগুলোর সাথে? 5টার সাথে, ঠিক আছে। এখানে দেখো আরো দুইটা ইনফরমেশন আছে। সেখানে দেখো এই যে ম্যাপটা, ম্যাপের সবচেয়ে শুরুতেই আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি। ম্যাপের দেখো সবচেয়ে শুরুতেই একটা ইনফরমেশন আছে যে উত্তর অক্ষরেখা, সেটা হচ্ছে 26-38। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তার মধ্যে সেটার কি কি ভাবে বিভক্ত সেটা দেখো। 26-38, 26°38' বরাবর হচ্ছে উত্তর বা নর্থ এবং সেটা থেকে কতটুকু, ও এদিকে 20 থেকে, এদিক থেকে হবে আর কি শুরুটা, মানে 20 মিনিট
34 যদি বলি 34 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত হচ্ছে নর্থ বা উত্তর অক্ষরেখা। এবং যদি সোজাসুজি দেখো তাহলে হবে তোমার 88.01 ডিগ্রি থেকে তোমার এদিকে আছে 92 ডিগ্রি 41 মিনিট। এটা কোনটা? এটা হবে পূর্ব অর্থাৎ ইস্ট দ্রাঘিমা রেখা। তো এই যে দুটো ইনফরমেশন সেটা কি ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ? দেখো এখানে 20 থেকে 26, আর এদিকে 88.01 থেকে তোমার 92.41। আমি একটু এই যে লেখাগুলো ইরেজ করতেছি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, বাকিটুকু ইরেজ হবে না। দেখো 20 34 থেকে 26 38 এবং 88.01 থেকে 92.41, এই ইনফরমেশনটা থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। দ্যাটস এটা মনে রাখবা তোমরা। সবাই কি বুঝতে পারছো আমি কি মিন করছি? যে ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল যে সিচুয়েশনটা বা তোমার অবস্থানটা সেটা কিরকম হয়ে থাকে। তো আবারও বলতেছি, সেটা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 এবং 88.01 থেকে 92.41 তোমার পূর্ব দ্রাঘিমার বরাবর। তারপর আসো যে বাংলাদেশের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ, এইটার ক্ষেত্রে তোমাদেরকে কি কি ইনফরমেশন গুলো মাথায় রাখা জরুরি। শুরুতেই যেটা, বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটা রেশিও কত? সেটা হচ্ছে তোমার 10:6 অথবা 5:3, মানে 2 দ্বারা যদি তুমি সেটাকে ডিভাইড করো তাহলেই তুমি পেয়ে যাবা। তারপর দেখো যে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কত তারিখে। সেটা হচ্ছে 1971 সালের 2রা মার্চ, মানে 1971 সালের 2nd মার্চ তোমার সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয়। এবং এই জন্যই বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? 2রা মার্চই হচ্ছে তোমার বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। এই কোশ্চেনটা বিউপিতে আসছে, তো প্রিভিয়াসলি ইয়ারেও আসছে, নেক্সটও আসতে পারে। খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের পতাকা দিবস কবে, সেটা হচ্ছে 2রা মার্চ। তারপর দেখো দ্য পার্সন হু ফার্স্ট রেজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, দ্যাট ইজ ASM আব্দুর রৌফ। তিনি হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 2রা মার্চ কে উত্তোলন করেন সর্বপ্রথম? ASM আব্দুর রৌফ। তারপর দেখো যে ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অফিসিয়ালি ইনোগ্রেটেড, সর্বপ্রথম ইনোগ্রেট করা হয় কত তারিখে? 1972 সালের 17ই জানুয়ারি সর্বপ্রথম এটাকে ইনোগ্রেট করা হয়। তো এই ইনফরমেশনটা মনে রাখবে, এটাও কিন্তু বিপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবং বাংলাদেশের বাহিরে যে দেখো আউটসাইড বাংলাদেশ, জাতীয় পতাকাটা কোথায় সর্বপ্রথম উত্তোলন করা হয়? সেটা হচ্ছে পাকিস্তানি হাই কমিশনে, যেটা কলকাতায় অবস্থিত। কলকাতায় অবস্থিত পাকিস্তানি হাই কমিশনে সর্বপ্রথম বাংলাদেশের বাহিরে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটাকে উত্তোলন করা হয়। এবং কোন দিন সেটাকে উত্তোলন করা হয়? যেদিন পাকিস্তান দিবস ছিল সেদিনই, যে পাকিস্তানের পতাকার বদলে বাংলাদেশের পতাকাকে তারা উত্তোলন করা হয়েছে। ওকে। এবং এই যে পতাকাটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে চারদিকে সবুজ আর মাঝখানে লাল বৃত্তাকার, এইটা ডিজাইন করছে কে? এটা ডিজাইন করছে কামরুল হাসান। ঠিক আছে, কামরুল হাসান মনে রাখবা। বর্তমান যে পতাকা যেটা আমরা দেখি সেই পতাকার ডিজাইনার কে? সেটা হচ্ছে কামরুল হাসান। কিন্তু সর্বপ্রথম যে পতাকাটা ছিল সেটা কিন্তু এরকম ছিল না। সেটার ভিতরে কি ছিল বলতো? সেটার মধ্যে কি ছিল? এক্সট্রা একটা জিনিস ছিল সেটা। মানচিত্র ছিল। রাইট, সেটার মধ্যে বাংলাদেশের মানচিত্রটা ছিল, এই যে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটাতে আচ্ছা দেখা যাচ্ছে না লাল কালের কারণে, একটু পরে আমরা দেখবো পতাকাটা আছে। দেখো সেইটার ডিজাইনার কে ছিলেন? শিবনারায়ণ দাস, যিনি কিছুদিন আগেই মারা গেছে। এই শিবনারায়ণ দাস কিছুদিন আগেই মারা গেছে। ওকে। তো ইনি হচ্ছে গিয়া সেটার প্রথম ডিজাইনার। যদি আসলে বাংলাদেশের পতাকার প্রথম ডিজাইনার কে, তাহলে হবে শিবনারায়ণ দাস। সেটার মধ্যে কি ছিল? বাংলাদেশের মানচিত্রটা আঁকা ছিল। এবং বর্তমান এই যে পতাকাটা, এইটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এবং বাংলাদেশের পতাকা কোন দুটি দেশের পতাকার সাথে মিল আছে বা সিমিলারিটি আছে? দ্যাট ইজ তোমার জাপান এন্ড পালাউ, এই দুইটা দেশের সাথে বাংলাদেশের পতাকার মিল আছে। খেয়াল করে দেখো, এই যে যেটা বললাম যে বর্তমান বাংলাদেশের যে পতাকা সেটা ডিজাইনার কে? কামরুল হাসান। এই যে এইটাই হচ্ছে সেটা যেটাকে আমরা দেখতেছি। আর সর্বপ্রথম পতাকাটা ছিল হচ্ছে এইটা, যেখানে দেখো মাঝখানে তোমার মানচিত্রটা আঁকা আছে। দেখো এটাকে ছিল, এটা হচ্ছে তোমার শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস ইনি ডিজাইন করছিল এটা। এবং বাংলাদেশের পতাকার সাথে যে দুটি দেশের পতাকার মিল আছে বললাম, জাপান এবং পালাউ, তাহলে দেখো সেগুলোর পতাকাটা কিরকম। এই যে প্রথমটা হচ্ছে তোমার জাপানের পতাকা, এই যে জাপান, দেখো মিল আছে না? চারপাশে সাদা মাঝখানে লাল। আর এটা হচ্ছে তোমার পালাউর পতাকা। পালাউ কিন্তু একটা দেশ, যেখানে চারপাশে তোমার নীল মাঝখানে হলুদ। তো পুরোটাই দেখো বাংলাদেশের সাথে কিন্তু সিমিলার। সো এই যে ইনফরমেশন গুলো, এগুলো এবার মাথায় থাকবে, মনে থাকবে। বাংলাদেশের পতাকা দিবস কবে বলো? 2 মার্চ। 2nd মার্চ। ঠিক আছে, 2রা মার্চ। তারপর আসো যে ন্যাশনাল এমব্লেম এন্ড লোগো, বাংলাদেশের জাতীয় এমব্লেম এবং লোগো, সেটা কি? দেখো বাংলাদেশের এমব্লেমের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান নিজেই।
এটা হচ্ছে বাংলাদেশের এমব্লেম, এবং বাংলাদেশের যে লোগো সেটা হচ্ছে ডিজাইন করছে কে, এ সাহা। মনে রাখবা, ন্যাশনাল এমব্লেম হচ্ছে কামরুল হাসান, এবং ন্যাশনাল লোগো যদি বলা হয় বা অফিসিয়াল লোগো যদি বলে তাহলে হচ্ছে সাহা। এটা হচ্ছে তোমার এমব্লেম, আর এটা হচ্ছে তোমার লোগো। দেখো, এমব্লেমেও তোমার এই যে বললাম না, 4টা তারকা সাইন আছে, এবং বাংলাদেশের লোগোতেও দেখো 4টা তারকা সাইন আছে। এই 4টা তারকা সাইন দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয় বলো তো? শুরুতেই বলছিলাম তোমাদেরকে, কি রিপ্রেজেন্ট করা হয়? 4টা। 4টা মূলনীতিকে নির্দেশ করা হয়। দি ফোর কার্ডিনাল প্রিন্সিপাল অফ আওয়ার কনস্টিটিউশন। আমাদের যে জাতীয় সংবিধান আছে, সেইটার 4টা মূলনীতিকে এই 4টা তারকা সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে। তারপর দেখো বাংলাদেশের জাতীয় অ্যানথেম বা জাতীয় সঙ্গীত। তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম কত লাইন নেওয়া হয়েছে? 10 লাইন নেওয়া হয়েছে। ঠিক আছে। এবং এইটার রাইটারকে, রাইটার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এটা মূলত কেন লিখছে, কোন প্রেক্ষাপটে তিনি লিখছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? এটা তিনি কোন প্রেক্ষাপটে লিখছে বলতে পারবা? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড তার এই এটা লেখার পেছনে? বঙ্গ। এই যে দেখো, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ সেটা কত সালে হয়েছে? 1905 সালে। 1905 সালের যে বঙ্গভঙ্গ বা দি পার্টিশন অফ বেঙ্গল, সেইটার উপর বেস করে তিনি এটা লিখছে, এবং সেইটারে প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। এবং যখন এটা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে গাওয়া হবে, তখন হচ্ছে কত লাইন গাওয়া হবে? তখন হচ্ছে ফার্স্ট 4 লাইন গাওয়া হবে, তখন কিন্তু 10 লাইন গাওয়া যাবে না। এমনিতে যখন তুমি মুখে গাইবা তখন হচ্ছে প্রথম 10 লাইন, কিন্তু যখন কোনো ধরনের যন্ত্রপাতি থাকবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তখন হচ্ছে প্রথম 4 লাইন গাইতে হবে। এবং লাস্ট লাইনটা কি বাংলাদেশের এই যে জাতীয় সঙ্গীতের লাস্ট লাইন হচ্ছে ওমা আমি নয়ন জলে ভাসি। ঠিক আছে, ওমা আমি নয়ন জলে ভাসি। রাইটার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, দিস ইজ দি পার্লামেন্ট, অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট। এইটার যে লোকেশনটা সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে শেরেবাংলা নগরে অবস্থিত। ঠিক আছে, শেরেবাংলা নগর বাংলাদেশে, মানে বাংলাদেশের শেরেবাংলা নগর অবস্থিত। এবং এই জায়গাটা স্পেসিফিকলি যদি বলি তাহলে কোথায় বলতো? ফার্ম গেট আছে না, ফার্ম গেট থেকে ওইদিকে গেলেই কিন্তু পড়ে আর কি। ঠিক আছে, শেরেবাংলা নগর এখানে। তারপর দেখো, এটার আর্কিটেক্ট কে? দ্যাট ইজ লুইস আই খান, বা আই ক্যান যাই উচ্চারণ করো, লুইস ক্যান আই ক্যান যাই বলো। আচ্ছা, তারপর দেখো, এটা টোটাল এরিয়া হচ্ছে 215 একর। বাংলাদেশের যে জাতীয় সংসদ সেটার টোটাল এরিয়া হচ্ছে 215 একর। এটার সিম্বল কি? সিম্বল হচ্ছে শাপলা বা ওয়াটার লিলি। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। টোটাল সিট কতগুলো? 350টি। তার মধ্যে 50টি হচ্ছে রিজার্ভ সিট, কাদের জন্য? মহিলাদের জন্য। ওকে। এবং টেনিউর মানে হচ্ছে তোমার এই যে আয়ুষ্কাল, মানে পুরো একটা সংসদ কত বছর ব্যাপী টিকে? প্রতি সংসদ, তারপর সংসদ ভেঙে দেওয়া হয় কত বছর পর পর? সরকার যত বছর ক্ষমতা থাকে তত বছরই তো, 5 বছর। ঠিক আছে, একটা সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। এবার আমরা এই জাতীয় সংসদ রিলেটেড আরো কিছু ইনফরমেশন দেখবো। দেখো, হোয়াট আর দ্য রিজার্ভ সিট অফ পার্লামেন্ট ফর উইমেন, মানে উইমেনদের জন্য কতগুলো রিজার্ভ সিট রয়েছে? দ্যাট ইজ 50টি। এবং হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য পার্লামেন্ট? দ্যাট ইজ 5 ইয়ার্স। হোয়াট ইজ কল্ড দি পার্লামেন্ট ইন ইংলিশ? পার্লামেন্টকে ইংরেজিতে কি বলা হবে? হাউস অফ দ্য নেশন। ওকে, এইটাই আমাকে কোশ্চেন করছিল ভাইভাতে। তারপর দেখো, হু ইনভাইটস দি অ্যাসেম্বলি অফ দ্য পার্লামেন্ট? পার্লামেন্টের অ্যাসেম্বলি কে ডাক দেন? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট ডাক দেন। এবং হুইচ পার্লামেন্ট হ্যাড দ্য শর্ট ডিউরেশন? দ্যাট ইজ 6th পার্লামেন্ট। মনে রাখবা, ষষ্ঠ পার্লামেন্টটা হচ্ছে সবচেয়ে কম সময়ব্যাপী টিকে ছিল, মাত্র 12 দিন টিকে ছিল, তারপর সেটাকে সংসদটাকে ভেঙে দেওয়া হয়। ওকে, কেন ওই সময় পুরো একটা দলই পুরো সবগুলা সিট পেয়ে যায়, মানে নির্বাচনটা পুরোপুরি পারফেক্ট হয় না, দ্যাটস সংসদ ভেঙে দেওয়া হয়। ওকে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য ইন্টারভাল টাইম ফ্রম ওয়ান অ্যাসেম্বলি টু অ্যানাদার? একটা অ্যাসেম্বলি থেকে পরবর্তী অ্যাসেম্বলির মধ্যে মাঝখানে গ্যাপ কত দিনের থাকে বলতো? 60 ডেজ। 60 ডেজ এর গ্যাপ থাকে। এবং সংসদে কোরাম হয় কতজন মিলে বলতে পারবা? কোরাম হয় কতজন মিলে বলো? 60 জন। হ্যাঁ, এই যে 60 মেম্বার নিয়ে কিন্তু তোমার কোরাম হয়, মনে রাখবা। কোরাম, QUORUM, কোরাম। তারপর দেখো, হোয়াট ইজ দি প্রেজেন্ট গভর্নমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ? দ্যাট ইজ পার্লামেন্টারি সিস্টেম বা পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেম। তারপর হোয়ার ইজ সিচুয়েটেড দি ক্রিসেন্ট লেক? ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত মনে রাখবা? ক্রিসেন্ট লেক হচ্ছে এই যে জাতীয় সংসদে অবস্থিত। জাতীয় সংসদে একটা লেক আছে, দ্যাট ইজ ক্রিসেন্ট লেক। এইখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে মনপুরা দ্বীপটি কোথায় অবস্থিত? কোন জেলাতে মনপুরা অবস্থিত বলো তো? মনপুরা দ্বীপ বলতেছি, আইল্যান্ড, কোন জেলায় অবস্থিত?
মনপুরা মনে রাখবা, সেটা হচ্ছে ভোলাতে অবস্থিত। আচ্ছা, আর এই যে মনপুরা ভোলা জেলাতে অবস্থিত আরেকটা লেক আছে, মনপুরা লেক, সেটা কোথায় অবস্থিত বলো? মনপুরা লেকটা কোথায় অবস্থিত জানো না? তোমরা বিউপির ছবি দেখছো? বিউপির ছবিতে একটা লেকের ইয়ে দেখতেছো, এরকম মাঝখান দিয়ে সুন্দর সেতুর মতো তৈরি করা আছে, ডিজাইন করা, আর দুই পাশে পানি। ছবিটা কি দেখছো? বিউপিতে যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে দেখার কথা। দেখছো কিনা বলো? একটা লেক, ওইটার নামই কিন্তু মনপুরা লেক। ওকে, বিউপিতে যে লেকটা ওইটার নামই মনপুরা লেক। আচ্ছা, তারপর দেখো হোয়াট ইজ কাস্টিং বোর্ড। কাস্টিং বোর্ড কোনটা? কাস্টিং বোর্ড হচ্ছে তোমার স্পিকারের বোর্ড। ওকে, স্পিকার যে বোর্ডটা দেয় সেটাকে বলা হয় কাস্টিং বোর্ড। তারপরে একটা সংসদে বা পার্লামেন্টে তোমার হুইপের কাজ কি? হুইপ, ওই যে বলে না হুইপ পুত্র, একটা নিউজ আসছিল না? তো এই যে হুইপের কাজ হচ্ছে সংসদের শান্তি নিশ্চিত করা, টু মেনটেন দ্য পিচ। ওকে, ফ্লোর ক্রসিং বলে একটা টার্ম আছে সংসদে। এই ফ্লোর ক্রসিং বলতে কি বোঝায়? ফ্লোর ক্রসিং হচ্ছে যখন তুমি ধরো একটা দলের এমপি, কিন্তু তুমি সেই দলের প্রস্তাবে ভোট না দিয়ে সেটা বিপক্ষে ভোট দিছো অপোজিশনের হয়ে, তখন সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। যে টু কাস্ট ভোট ফর দ্য অপোজিশন, মানে অন্য দলের হয়ে তুমি যদি ভোট করো তখন সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। হোয়েন ইজ দি রেগুলার মিটিং অফ মিনিস্টার হেল্ড, মানে মন্ত্রীদের সবসময় যে রেগুলার মিটিংটা হয় সেটা হয় কবে? সেটা হচ্ছে তোমার মানডে, মানে প্রতি সপ্তাহে সোমবারে হচ্ছে গিয়ে এই মন্ত্রীদের তোমার এই মিটিংটা হয়। তারপর দেখো হোয়াট ইজ কল্ড দি লজ ডিক্লেয়ার্ড বাই দি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যে আইনটাকে ঘোষণা করে সেটাকে বলা হয় ইনডেমনিটি। ইনডেমনিটি, ওকে, মনে রাখবে। এই বানানটাও দেখো, স্পেলিং এর জন্য মনে রাখবা যে ইনডেমনিটি। ওকে, দুইটা ই। তারপর যে টপিকটা, দ্যাট ইজ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম কি কি ঘটনা ঘটছে ফার্স্ট ইন বাংলাদেশ। দেখো, বাংলাদেশের যদি বলা হয় প্রথম প্রেসিডেন্ট কে, তাহলে হবে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। প্রথম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হচ্ছে তোমার তাজউদ্দিন আহমেদ, যিনি কিনা প্রথম বাজেট অ্যানাউন্স করছিল। বাংলাদেশের সর্বপ্রথম বাজেট অ্যানাউন্স করছে কে? এই তাজউদ্দিন আহমেদই। প্রথম স্পিকার হচ্ছে তোমার মোহাম্মদুল্লাহ। প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ। এবং প্রথম চিফ জাস্টিস হচ্ছে তোমার এস এম সায়েম। ফাইন্যান্স মিনিস্টার হচ্ছে তোমার ক্যাপ্টেন এম মনসুর আলী। এবং হোম মিনিস্টার হচ্ছে এইচ এম কামরুজ্জামান। এই যে ইনফরমেশন গুলো, এগুলো কিসের ইনফরমেশন বলো তো? এখানে যে বললাম প্রেসিডেন্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রাইম মিনিস্টার হচ্ছে তাজউদ্দিন আহমেদ, এই ইনফরমেশন গুলো কিসের ইনফরমেশন? একটা সরকারের ইনফরমেশন। কোন সরকার? মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার, ঠিক আছে, মুজিবনগর সরকারই কিন্তু সর্বপ্রথম যেটা, সেই অনুযায়ী ইনফরমেশন গুলা। এখন দেখো, দুইটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয় তখন পুরো এই যে তোমার দেশের অধিনায়ক কে ছিল? সর্বাধিনায়ক কে ছিল বলো? কমান্ডার ইন চিফ কে ছিল বলো? যদি বলা হয় দেশের স্টেট, তাহলে কে উত্তর হবে? নামটা কি হবে? মানে মুক্তিযুদ্ধের যদি বলা হয় যে বঙ্গবন্ধু। লিবারেশন ওয়ার্ডের মধ্যে কমান্ডার ইন চিফ কে ছিল, তাহলে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেননা প্রেসিডেন্ট থাকে, মানে এই যে বললাম না, পুরো একটা দেশের সুপ্রিম অফ দ্য স্টেট কে ছিল? সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার, সরি প্রেসিডেন্ট। আর একটা সরকারের পার্লামেন্টারি যে সিস্টেম, সেখানে সরকারের প্রধান কে? সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। তো সেই জায়গা থেকে যখন যুদ্ধ পরিচালিত হয়, সেদিক থেকে রাষ্ট্রের প্রধান কে হবে? রাষ্ট্রপতি। তো যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হচ্ছে রাষ্ট্রপতি, দ্যাটস ওয়াই মুক্তিযুদ্ধের সময় যিনি হচ্ছে সর্বাধিনায়ক তার নাম হয় তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু যদি বলা হয় যে মুক্তি বাহিনী, মুক্তি বাহিনীর, ঠিক আছে, বা মুক্তি ফৌজ, এই যে এই জায়গাটা থেকে যদি কোশ্চেন আসে যে মুক্তি বাহিনীর কমান্ডার ইন চিফ কে ছিল বা তোমার সর্বাধিনায়ক কে ছিল, তাহলে কি উত্তর হবে বলো? ইয়েস, সেটা হচ্ছে দেখো হেড অফ দ্য আর্মি, মানে আর্মির যিনি প্রধান তিনি হবে গিয়া মুক্তি বাহিনীর প্রধান। সেটা হচ্ছে এম এ জি ওসমানী বা মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তো এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, বিউপিতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, যেমন মনে রাখবা। তারপর দেখো বাংলাদেশের প্রথম ফিমেল পাইলট হচ্ছে কানিজ ফাতেমা রোকসানা, ঠিক আছে, আমার আন্টির নামও কিন্তু সেম, রোকসানা। তারপর দেখো তোমার হেড অফ দ্য এয়ারফোর্স, দ্যাট ইজ এ কে খন্দকার। প্রথম ফিমেল সিটি মেয়র হচ্ছে তোমার ডক্টর সেলিনা হায়াত আইভি। ঢাকার সিটি মেয়র হচ্ছে তোমার আবুল হাসনাত। এবং ইলেক্টেড হচ্ছে সর্বপ্রথম মোহাম্মদ হানিফ। তারপর দেখো, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট যে সর্বপ্রথম ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে সর্বপ্রথম নিরক্ষরতা দূরীভূত হয়? সেটা হচ্ছে মাগুরা। মাগুরা থেকে সর্বপ্রথম দূরীভূত হয়। তারপর দেখো এভারেস্ট সামিটার, সর্বপ্রথম এভারেস্ট সামিটার কে? দ্যাট ইজ মুসা ইব্রাহিম।
এই রিসেন্টলি তোমার আজকেই না যেন গতকালকেই একজন তোমার তোমার মাউন্ট এভারেস্টের চূড়ায় গেছে, তার নাম কি? নিউজটা দেখছো? বলো। লাস্ট এই আজকেই মুভি না জানি গতকালকে নিউজটা দেখলাম আমি। তার নাম হচ্ছে বাবর আলী। ঠিক আছে, কি নাম? যাইতে পারে, হ্যাঁ, কি বললা? কিছু বলছো? যাইতে পারে। জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। বলেছি এটা কি হ্যাঁ, যে কেউ চাইলেই যাইতে পারে? ওইটা যে কেউ চাইলে যেতে পারে কিনা আই ডোন্ট নো, বাট অবশ্যই একটা প্রিপারেশন নেওয়া লাগে, কারণ মাউন্ট এভারেস্ট তো আর যেন তেন কথা না। তবে তুমি যদি যাইতে চাও হ্যাঁ, নিজে না। থেকে, অবশ্যই তোমাকে এনকারেজ করা হবে। সেখানে আলাদা যদি কোনো একটা অর্গানাইজেশন থাকতে পারে, তারা সাপোর্ট দিতে পারে, বা কান্ট্রি হিসেবে একটা স্টেটও কানেক্ট করতে পারে সেখানে। ওকে, কারণ এটা কিন্তু একটা দেশেরই গর্ব যতজন যায়। যেমন ধরো একটা মুভি আছে ইন্টারস্টেলার, দেখছো কখনো? ইন্টারস্টেলার, স্পেসে গেছে যে। জি ভাইয়া। তো সেইখানে যখন যাচ্ছিল তখন তার ফ্যামিলিতে তার একটা মেয়ে ছিল। তো সে কিন্তু বলছে যাইতে না, কিন্তু ওই যিনি নায়ক তিনি কিন্তু স্টিল গেছে, এবং বলছিল যে আমি যখন ফিরে আসবো তখন তুমি হয়তো মানে বুড়ো হয়ে যাবা, কিন্তু আমি তোমার ইয়াং এজেই থাকবো। মানে বাবা ইয়াং এজেই থাকবে কিন্তু মেয়ে হচ্ছে গিয়ে বুড়ো হয়ে যাবে। তো যখন সে ব্যাক করছে আসলে স্পেসে কিন্তু টাইমের এই ডিফারেন্সটা ঘটে, বুঝছো? তখন ওই উনি কিন্তু ইয়াং এ ছিল, কিন্তু মেয়ে একদম বুড়ো হয়ে হসপিটালে মানে এরকম ভর্তি ছিল, দেখে পুরো অবাক। তখন বলতেছিল যে মানে আমি তো মেয়েটা বলতেছিল যে আমি জানতাম মানে তুমি ফিরে আসবে আবার। হ্যাঁ, আর মেয়ে বাবারে দেখে খুব খুশি হয়েছে যে এখনো কি ইয়াং এজে আছে। তো পরে বাবা জিজ্ঞেস করছে, নায়কটা যে সে জিজ্ঞেস করছে যে, তুমি কিভাবে জানতো যে আমি ফিরে আসবো এরকম? তো বলতেছিল যে কারণ আমার বাবা আমাকে প্রমিস করছিল যে সে ফিরে আসবে। মানে নায়কটাই প্রমিস করে গেছিল যে ফিরে আসবে, তো সেই জন্য সে জানতো আর কি। তো এটা খুবই ভালো একটা মুভি, যদি কখনো সময় পাও দেখো। ওকে, তো সেই জায়গা থেকে বলবো যে তুমি যদি এভারেস্ট সামিটার হইতে চাও, তোমাকে অবশ্যই সরকারি ভাবে বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে এনকারেজ করা হবে। তাদেরও এখানে অনেক ধরনের মার্কেটিং পলিসি আছে। ঠিক আছে। তারপর দেখো যে ফিমেল এভারেস্ট সামিটার হচ্ছে নিশাত মজুমদার। তারপর দেখো সর্বপ্রথম ইলেকশন কমিশনার হচ্ছে জাস্টিস মোহাম্মদ ইদ্রিস। ওকে, এই ইনফরমেশন গুলো কয়েকবার একটু পড়লেই তোমার মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, এটা এমন না যে পুরো সব ধরে ধরে মুখস্থ করবা, যে হেড অফ দ্য আর্মি এম এ জি ওসমানী হেড অফ দ্য আর্মি এভাবে পড়ার প্রয়োজন নেই, কয়েকবার রিডিং পড়বা, তাহলেই দেখবে যে মনে থাকবে। ঠিক আছে। তারপর দেখো বাংলাদেশের সর্বপ্রথম নেভি ওয়ারশিপ হচ্ছে তোমার বিএনএস পদ্মা, এবং সর্বপ্রথম অ্যাক্ট্রেস বা তোমার নায়িকাকে, সেটা হচ্ছে বনানী চৌধুরী। মুসলিম অ্যাক্ট্রেস বললেও কিন্তু বনানী চৌধুরী হবে। তারপর দেখো ফ্ল্যাগ রাইজার রেইজ করা হয়েছিল সর্বপ্রথম কবে? 2রা মার্চ। এই জন্য পতাকা দিবসটাও কিন্তু 2রা মার্চ। কে করেছেন? এএসএম আব্দুর রউফ করেছেন। এবং সর্বপ্রথম কয়েন ইন্ট্রোডিউস করা হয় কবে? এই ইনফরমেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বিপিতে কোশ্চেন আসছে। বাংলাদেশে সর্বপ্রথম মুদ্রা প্রচলিত হয় তোমার 4ই মার্চ। ঠিক আছে, 4ই মার্চ 1972-এ। তারপর দেখো বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার, এই গ্র্যান্ড মাস্টার এই পদটা কিসের সাথে রিলেটেড, কোন খেলার সাথে রিলেটেড? এই যে পদবি, সেটা কিসের সাথে রিলেটেড বলো? চেস, মানে দাবা খেলা। দাবা খেলাতে যারা পারদর্শী তাদেরকে বলা হয় গ্র্যান্ড মাস্টার। তো সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার কে? নওয়াজ মোর্শেদ। তারপর দেখো বাংলাদেশের সর্বপ্রথম মিউজিয়াম, দ্যাট ইজ বরেন্দ্র মিউজিয়াম। এটা কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে? 1910 সালে। তারপর দেখো তোমার গ্রাউন্ড স্টেশন সর্বপ্রথম, সেটা হচ্ছে বেতবুনিয়া, রাঙামাটিতে অবস্থিত। সর্বপ্রথম ইপিজেড, যেটা আমরা পড়াইছিলাম তোমাদেরকে, দ্যাট ইজ চিটাগং। ওকে, তারপর আসো তোমার সর্বপ্রথম গ্যাস ফিল্ড, দ্যাট ইজ হরিফুড, সিলেটে অবস্থিত। অয়েল ফিল্ড বললেও হরিফুড, সিলেটে অবস্থিত। আর যেটা আমরা বললাম ইনিমি ফ্রি ডিস্ট্রিক্ট, দ্যাট ইজ যশোর। এবং ওয়ান ইসলাম ওয়ান ডিস্ট্রিক্ট, দ্যাট ইজ ভোলা। ভোলা জেলাকে কি বলতে পারো? ওয়ান ইসলাম ওয়ান ডিস্ট্রিক্ট। ভোলার পূর্ব নাম কি বলতে পারবা? ভোলার পূর্ব নাম, আচ্ছা ভোলারটা আগে বাদ দিই, বরিশালের পূর্ব নাম কি? চন্দ্রদ্বীপ। রাইট, চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালের পূর্ব নাম। আর ভোলার পূর্ব নাম হচ্ছে তোমার শাহবাজপুর। শাহবাজপুর, মনে থাকে যেন। তারপর দেখো ফিমেল ফরেন মিনিস্টার হচ্ছে সর্বপ্রথম ডক্টর দীপু মনি। এবং বাংলাদেশের সর্বপ্রথম ইকো পার্ক, সেটা হচ্ছে সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডে তোমার কয়েকটা জায়গা আছে। চন্দ্রনাথ পাহাড়ের নাম শুনছো তোমরা? চন্দ্রনাথ পাহাড় অনেকে ঘুরতে যায়। ঠিক আছে, বা হিন্দুদের তীর্থস্থান অনেকে বলে থাকে সেটাকে। সেটা হচ্ছে এই সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়। সেখানে তোমার অপোজিট বরাবরই আরেকটা তোমার জায়গা আছে, সেখানেও টুরিস্টরা ঘুরতে যায়, দ্যাট ইজ গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচও কিন্তু এই সীতাকুণ্ডে অবস্থিত। ওকে,
মনে থাকে যেন। তারপর দেখো মডেল থানা সর্বপ্রথম হচ্ছে বালুকা। তারপরে ফার্স্ট মেট্রো রেল হচ্ছে ঢাকা মেট্রো রেল, এবং ফার্স্ট টানেল হচ্ছে বঙ্গবন্ধু টানেল, যেটা কর্ণফুলী টানেল নামে পরিচিত। এরপর দেখো যে বাংলাদেশের সর্বপ্রথম ন্যাশনাল ইলেকশন হয় কত তারিখে। খুবই ইম্পর্টেন্ট, এটা থেকেও বিউপিতে কোশ্চেন আসছে যে 7ই মার্চ 1973 সালে সর্বপ্রথম বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন হয়। এবং বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি বা এই যে সেন্সাস মানে হচ্ছে শুমারি, আদমশুমারি কত সালে হয়? 1974 সালে হয়। তারপর দেখো বাংলাদেশে ঢাকা সর্বপ্রথম রাজধানী হয় কত সালে? তো মনে রাখবা ঢাকা সর্বপ্রথম রাজধানী হয় তোমার 1610 সালে। এবং তখন এটার নাম কি ছিল, ঢাকার নাম কি ছিল বলো তো? পারা উচিত। জাহাঙ্গীরনগর। রাইট, দ্যাট ইজ জাহাঙ্গীরনগর। ওকে, জাহাঙ্গীরনগর নাম ছিল। এটা কে নামকরণ করেন? বলো। ইসলাম খান। ঠিক আছে, ইসলাম খান নামকরণ করেন 1610 সালে। তারপর দেখো যে ঢাকা ইউনিভার্সিটির সর্বপ্রথম ভিসি হচ্ছে কে? স্যার পি.জে. হার্টস। ঠিক আছে। এবং এডুকেশন কমিশন, বাংলাদেশের সর্বপ্রথম শিক্ষা কমিশনের নাম কি? সেটা হচ্ছে ডক্টর কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন। এই জন্য সেটার চেয়ারম্যান কে ছিল? এই যে ডক্টর কুদরতি ক্ষুধা ছিল। তারপরে ফার্স্ট এভার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রূপপুর পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। এইখানে তোমার একটা জিনিস মনে রাখবা, ঈশ্বরদী হচ্ছে তোমার একটা, তোমার কি বলা যায়, উপজেলা। পাবনা তো হচ্ছে জেলা, ঈশ্বরদী হচ্ছে উপজেলা। আর রূপপুর তাইলে কি, কেন এটার নাম রূপপুর? রূপপুর হচ্ছে ইউনিয়ন, ওই ইউনিয়নটার নামই হচ্ছে রূপপুর। জাহাঙ্গীরনগরে এই ধরনের ডিরেক্ট কোশ্চেন দেয় যে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট, সেটা কোন ইউনিয়নে অবস্থিত, কোন উপজেলায় অবস্থিত। তো অনেকেই ঈশ্বরদী উপজেলা নাকি রূপপুর উপজেলা কনফিউজড হয়ে যায়। তো খুবই ডিপ লেভেলের কোশ্চেন কিন্তু জাহাঙ্গীরনগরে আসে, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম। ইনফ্যাক্ট আমি যখন পরীক্ষা দিছি, আমার মনে পড়ে, আমি তো বি ইউনিটে, তোমার পজিশন আসছিল 6th। তো সেইখানে এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট থেকেই 5টা কোশ্চেন আসছিল। মানে কিভাবে কোশ্চেন গুলো দিচ্ছে বলি, একটা প্যাসেজ দিয়ে দিছে বাংলাতেই, সাধারণ জ্ঞানের মধ্যে একটা প্যাসেজ দিয়ে দিছে। 5টা জায়গাতে তোমার খালিস্তান ছিল, এবং পরবর্তী যে 5টা এমসিকিউ ছিল, সেই প্রত্যেকটা এমসিকিউরই উত্তর হবে গিয়ে ওই খালিস্তান গুলা, ওই প্যাসেজটা থেকে। তো বলতেছিল যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ড্যাশ ইউনিয়নের ঈশ্বরদী উপজেলার এই জেলার এখানে অবস্থিত। এটাকে করতেছে, এখান থেকে ড্যাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তারপর এখানে তোমার হেল্প করতেছে এই দেশটি, মানে ড্যাশ দেশটি। তো সব জায়গাতে ড্যাশের জায়গাগুলোকে অ্যান্সার ফিল আপ করা লাগতো। তা আলহামদুলিল্লাহ আমি এখানে 5-এ 5টাই পারছিলাম, বুঝছো, 5টাই হয়েছিল, এই আর কি। তারপর দেখো ফার্স্ট ইউনিভার্সিটি টু ইন্ট্রোডিউস প্যাটার্নাল লিভ, মানে পিতৃকালীন যে ছুটিটা, মানে প্যাটার্নাল লিভ বলতে পারো যে নর্মালি মাতৃকালীন তো ছুটি থাকেই, কিন্তু পিতাদেরকে ওই ছুটিটা দেওয়া হয়েছে, এটা সর্বপ্রথম রবীন্দ্র ইউনিভার্সিটিতে শুরু করছে। তারপর দেখো ফার্স্ট এলিফ্যান্ট ওভারপাস অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন লোহাগাড়া চট্টগ্রাম, যেটা লেন্থ হচ্ছে 10 কিলোমিটার, এবং এশিয়ার মধ্যে এটা প্রথম। তারপর দেখো বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি সর্বপ্রথম? দ্যাট ইজ A.N.M. হামিদুল্লাহ। ওকে, ঠিক আছে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সর্বপ্রথম যিনি অ্যাটর্নি জেনারেল, তার নাম হচ্ছে M.S. খন্দকার। তারপর তোমার বর্তমানে একটা জিনিস মনে রাখবা, এটা নিয়ে অনেকেরই কন্ট্রোভার্সি আছে যে বাংলাদেশকে সর্বপ্রথম রিকগনাইজ করছে কোন দেশ, সেটা কি ইন্ডিয়া নাকি ভুটান। তো প্রাইম মিনিস্টার থেকেই কিন্তু এটা অনুমোদন হয়ে গেছে যে ভুটান হচ্ছে বাংলাদেশকে সর্বপ্রথম অনুমোদন দিয়েছে, দ্যাট ইজ 6 ডিসেম্বর 1971। ইন্ডিয়াও একই দিনই দিছে, 6 ডিসেম্বর। কিন্তু ইন্ডিয়ার আগেই ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলে। দ্যাটস ওয়াই ফার্স্ট কান্ট্রি হবে ভুটান। এবং বাংলা বাংলা মুভি সর্বপ্রথম, সেটা হচ্ছে মুখ ও মুখোশ। এবং অলিম্পিক গেমস সর্বপ্রথম বাংলাদেশ অলিম্পিক গেমে পার্টিসিপেট করে 1984 সালে, যেটা হচ্ছে তোমার 23তম আসর ছিল, কোথায়? লস অ্যাঞ্জেলসে। তারপর দেখো কমনওয়েলথ গেমসে সর্বপ্রথম পার্টিসিপেট করে হচ্ছে 1998 সালে। এবং ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সর্বপ্রথম পার্টিসিপেট করে হচ্ছে 1999 সালে। আর এখন যে দুইটা ইনফরমেশন শেয়ার করবো, এই দুইটা ইনফরমেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে হুবহু কোশ্চেন আসে যে বাংলাদেশ সর্বপ্রথম কবে ওডিআই স্ট্যাটাসটা লাভ করে এবং সর্বপ্রথম কবে টেস্ট স্ট্যাটাসটা লাভ করে। তো মনে রাখবা ওডিআই মানে হচ্ছে ওয়ান ডে ইনিংস, ঠিক আছে, আর টেস্ট হচ্ছে পুরো মানে 5 দিন ব্যাপী হয় আর কি, যেখানে কোনো ওভার লিমিট থাকে না, বল করতেই থাকে, এই ধরনের খেলা আর কি। তো বাংলাদেশে সেখানে ওডিআই যেহেতু 50 ওভারের খেলা, সেই জায়গা থেকে সেটার অনুমোদনটা আগেই পেয়ে যায় 1997 সালে। যেহেতু ওডিআই ইনিংসটা হচ্ছে তোমার একটু সহজ, সেটা আগেই পাইছে 97-তে। এবং 2000 সালের 26শে জুন সেটা টেস্ট খেলার স্ট্যাটাসটা পেয়ে যায়।
মনে থাকবে তো এই জন্য যে 97টা হচ্ছে ওডিআই ইনিংস এর স্ট্যাটাস পাইছে এবং টেস্ট স্ট্যাটাস পাইছে হচ্ছে 26শে জুন 2000 সালে। তো 1997 এন্ড 2000, দিস ইজ দ্য ডিফারেন্স। তো খেয়াল করো, বাংলাদেশের কিছু মানুষ আছে যারা হচ্ছে তোমার বিভিন্ন সেক্টরে তাদের অবদান অনেক বেশি, এবং দেখা যায় যে তাদের মতো যে পারদর্শিতা এটা অন্য কেউ নেই। তো সেই জায়গা থেকে গ্রেটেস্ট ইন বাংলাদেশ এই জায়গাতে দেখো যে আর্টিস্টের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট হচ্ছে জয়নুল আবেদিন। তারপর পোয়েটের মধ্যে হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপর পোয়েটেস হচ্ছে তোমার বেগম সুফিয়া কামাল। তারপর লিঙ্গুইস্ট তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ডিএমএস। তারপর দেখো উড আর্টিস্ট সেটি হচ্ছে অলোক রয়। তারপর কার্টুনিস্ট হচ্ছে তোমার রফিকুন নবী। সিনেমাটোগ্রাফার হচ্ছে জহির রায়হান। তারপরে স্কাল্পটর সেটা হচ্ছে ফজলুর রহমান খান। তো এই ব্যক্তিরা হচ্ছে তোমার বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দেখো গ্রেটেস্ট অবস্থানে আছে আর কি তারা। তারপর দেখো আরো আছে, যেমন মডার্ন পোয়েটের দিক থেকে জীবনানন্দ দাশ বিখ্যাত। তারপর তোমার সুইমার হচ্ছে তোমার ভোজন দাস। হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে বাংলাদেশে কোনটা, সেটা হচ্ছে তাজিংডং বা বিজয়। তারপর তোমার হাইয়েস্ট হিল যদি বলা হয় বা পাহাড়, তাহলে হবে গিয়ে তোমার গারো পাহাড়। তো এই জায়গাতে অনেকেই গুলিয়ে ফেলে, সেটা হচ্ছে হিল এবং মাউন্টেনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মাউন্টেন হচ্ছে তোমার সবচেয়ে উঁচু বা হাইয়েস্ট পর্বত, আর হিল হচ্ছে তোমার পাহাড়। তো যখন পর্বত আসবে বা মাউন্টেন আসবে তখন উত্তর হবে তাজিংডং অথবা বিজয়, একটাই অপর নাম আর কি। তারপর যদি আসে যে হাইয়েস্ট হিল বা পাহাড়, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে গারো পাহাড়। ওকে। এবং হাইয়েস্ট বিল্ডিং হচ্ছে বাংলাদেশ ব্যাংক। হাইয়েস্ট ট্রি হচ্ছে তোমার বইলাম। বাংলাদেশের সবচেয়ে উঁচু গাছ কি, দ্যাট ইজ বইলাম। এবং সবচেয়ে লংগেস্ট রিভার সেটা হচ্ছে তোমার বর্তমানে লংগেস্ট রিভার হচ্ছে পদ্মা। ঠিক আছে, পদ্মা। ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ পদ্মা বর্তমানে সবচেয়ে দীর্ঘ। এবং লার্জেস্ট আইল্যান্ড যদি বলা হয় তাহলে হবে ভোলা। ভোলা জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তোমার আইল্যান্ড। তারপর দেখো এছাড়াও কিছু আইল্যান্ড আছে যেগুলো তোমার কক্সবাজারে অবস্থিত, তারপর চট্টগ্রামে, নোয়াখালী, ভোলা, সাতক্ষীরা এই জায়গাগুলোতে দেখো। এই যে সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, এই প্রত্যেকটা, এই যে 5টা আইল্যান্ড, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার কক্সবাজারে অবস্থিত, কক্সবাজার জেলার মধ্যে অবস্থিত। আর টোটাল কক্সবাজারের এরিয়া কতটুকু, 120 কিলোমিটার। তো এখানে দেখো এই যে সেন্ট মার্টিন, এটার অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। ছেড়াদ্বীপ হচ্ছে একদম তোমার লাস্টে, ঠিক আছে। তারপর তোমার কুতুবদিয়া, এই কুতুবদিয়ার একটা তোমার বিখ্যাত ব্যাপার আছে যে সেখানে একসময় বাতিঘর ছিল। এই যে যখন জাহাজগুলো আসতো বিভিন্ন সময়, তারা তো ধরো চেনার জন্য যে কোন জায়গায় এটা কুতুবদিয়া সেটা দেখার জন্য তারা এই যে বাতিঘরটা দিকে তাকাইতো, তখন বুঝতে পারতো যে এই ডিরেকশনে যেতে হবে। ঠিক আছে। তারপর তোমার মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি, কি বলা যায়, পাহাড়ি দ্বীপ। তারপরে সোনাদিয়া দ্বীপ, এটাও কিন্তু কক্সবাজারে অবস্থিত। তারপরে সন্দ্বীপ কোথায় অবস্থিত, চট্টগ্রামে অবস্থিত সন্দ্বীপ। তারপরে যে দেখো নিঝুম দ্বীপ এবং হাতিয়া, এই দুটি হচ্ছে তোমার নোয়াখালীতে অবস্থিত। বিউপিতে কিন্তু কোশ্চেন আসছে যে নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত, নোয়াখালীতে। হাতিয়া কোথায় অবস্থিত, নোয়াখালীতে। তারপর সন্দ্বীপ কোথায় অবস্থিত, চট্টগ্রামে। ঠিক আছে। তারপর দেখো তোমার এই যে ভোলা, সেটা ভোলা জেলায় অবস্থিত, মানে ভোলা দ্বীপটাই তো ভোলা জেলায় অবস্থিত। মনপুরা দ্বীপটাও কিন্তু ভোলা জেলায় অবস্থিত। এছাড়া আরো কিছু জায়গা আছে, যেমন তোমার চর, যেমন চর ফ্যাশন, ঠিক আছে, চর ফ্যাশন, সেটা কিন্তু ভোলায় অবস্থিত। তারপরে চর কুকরি মুকরি, চর কুকরি মুকরি, ঠিক আছে, চর কুকরি মুকরি খুবই বিখ্যাত, সেটাও কিন্তু ভোলাতে অবস্থিত। তারপর দেখো দক্ষিণ তালপট্টি দ্বীপ বা সাউথ তালপট্টি দ্বীপ, এই দ্বীপটার অপর নাম হচ্ছে তোমার নিউমুর বা পূর্বাশা দ্বীপ। সেটা অবস্থিত কোথায়, সাতক্ষীরা। এবং এটা নিয়ে ভারতের সাথে আমাদের বিভিন্ন ধরনের মতভেদ আছে, তারা বলতে সেটা তাদের, আমরা বলতে সেটা আমাদের। ঠিক আছে, মানে ডিসপিউটেড এরিয়া। তো এই সাউথ তালপট্টি দ্বীপ কিন্তু এখন পানির নিচে, দ্যাটস এটা নিয়ে এখন আর কোনো ঝামেলা নাই, এটা তলাই গেছে। তারপর খেয়াল করো যে আইল্যান্ডের উপর থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো, যে হোয়াট ইজ দি লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড ফরেস্ট, দ্যাট ইজ সুন্দরবন। ঠিক আছে, মানে বদ্বীপ যেটাকে আমরা বলতেছি ডেল্টা, সেদিক থেকে বদ্বীপ আইল্যান্ড সর্ববৃহৎ হচ্ছে কোনটা, সুন্দরবন। এবং এই সুন্দরবন সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদেরকে জানা জরুরি। সুন্দরবন বাংলাদেশের কতগুলো জেলার উপর দিয়ে বিস্তৃত, এটা বিউপিতে আসছিল এই কোশ্চেনটা, তাহলে বলো তো কতগুলো, কতগুলো জেলার সাথে এটা কানেক্টেড, বলো। মনে রাখবা সুন্দরবন হচ্ছে টোটাল 5টি জেলার সাথে কানেক্টেড। কি কি, তোমার বাগেরহাট আছে, খুলনা আছে, তারপর তোমার পটুয়াখালী আছে, বরগুনা আছে, এই তো আরেকটা হচ্ছে তোমার কি, আরেকটা হচ্ছে সাতক্ষীরা। এই যে 5টা জেলার সাথে সুন্দরবন টোটালি কানেক্টেড। এবং সুন্দরবনের তোমার 60%, মানে মোর দেন 60% এরিয়া হচ্ছে বাংলাদেশের ভিতরে পড়ছে, এবং বাকি পার্সেন্টেজটা হচ্ছে তোমার ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে। তারপর দেখো হুইচ অর্গানাইজেশন ইনক্লুডেড সুন্দরবন ইনটু ওয়ার্ল্ড হেরিটেজ, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিছে কোন অর্গানাইজেশনটা,
সেটা হচ্ছে ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কো কত সালের কত তারিখে দিছে এটা বলো তো? কত সালের কত তারিখে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিছে ইউনেস্কো? খুবই ইম্পর্টেন্ট। দ্যাট ইজ 6 ডিসেম্বর। ঠিক আছে, 6 ডিসেম্বর 1999, 1999 সালের 6 ডিসেম্বর এই তোমার সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এবং কততম? 798তম। ওকে, তারপর দেখো হুইচ ওয়ান অফ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ বাংলাদেশ, দ্যাট ইজ ভোলা। এটার পূর্ব নাম কি বা আদার নাম কি? দ্যাট ইজ শাহবাজপুর। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। তারপর দেখো হুইচ আইল্যান্ড ইজ এ কালেকশন অফ আনকাউন্টেবল আইল্যান্ড, মানে অগণিত আইল্যান্ডের কালেকশনের জায়গা বলা হয় কোনটাকে? সুন্দরবনকেই বলা হয়, কারণ এখানে অসংখ্য দ্বীপ আছে এরকম ছোট 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 ছোট। তারপর দেখো কোথায় লাইট হাউস ছিল, যেটা আমরা তোমাদেরকে একটু আগে এক্সপ্লেইন করলাম, দ্যাট ইজ কুতুবদিয়াতে লাইট হাউস ছিল এক সময়। তারপর দেখো অনলি হিলি আইল্যান্ড বা পাহাড়ি দ্বীপ কোথায় অবস্থিত? মহেশখালীতে অবস্থিত। তারপরে তোমার সি ব্রেইন কোরাল আইল্যান্ড, যেটাকে তুমি বলতে পারো যে আম, মানে একমাত্র কোরাল আইল্যান্ড কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সেন্ট মার্টিনটাকে বলা হয় কোরাল আইল্যান্ড। এবং এইটারই পূর্ব নাম কি বা অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। তারপর দেখো এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সেস বাজারে অবস্থিত এলিফ্যান্ট পয়েন্ট। কক্সেস বাজারে অবস্থিত এলিফ্যান্ট পয়েন্ট। আরো কিছু পয়েন্ট আছে, যেমন তোমার কটকা। কটকা কোথায় অবস্থিত বলো তো? কটকা, কটকা জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সুন্দরবনে অবস্থিত। সুন্দরবনের কটকা, ঠিক আছে, মনে থাকে যেন। তারপর দেখো শুভলং ঝর্ণা। শুভলং ঝর্ণা এটা কোথায় অবস্থিত? রাঙামাটি, বান্দরবন, মৌলভীবাজার, সিলেট কোথায় অবস্থিত? এগুলো বিউপি এফটিপোল এ প্রচুর আসে জিকে তে। তো মনে রাখবা শুভলং ঝর্ণাটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত। এবং পূর্বাশা, এই পূর্বাশা কিসের অপর নাম? একটু আগে আমি তোমাদেরকে বলছি সাতক্ষীরাতে অবস্থিত, যেটা বলতো কোথায়, কোনটা হবে? পূর্বাশা বা নিউমুর, যেটা পানির নিচে তলায় গেছে বললাম, ভারতের সাথে আমাদের ডিসপিউটেড একটা আইল্যান্ড। সাউথ তালপট্টি। ওকে, সাউথ তালপট্টি আইল্যান্ড। তারপর দেখো হোয়ার ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড সিচুয়েটেড, এটা কোথায় হবে? সেন্ট মার্টিন কোন কোন জেলার মধ্যে পড়ছে বলো? কক্সবাজার। রাইট, কক্সেস বাজার। তারপর দেখো হোয়াট ইজ দি প্রেজেন্ট নেম অফ অ্যানশিয়েন্ট চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বলো? বলছিলাম কিন্তু ক্লাসে কিছুক্ষণ আগে। সান বি বি সান সানদ্বীপ। নো, বরিশালের পূর্ব নাম হচ্ছে তোমার চন্দ্রদ্বীপ। ঠিক আছে, বরিশাল। আচ্ছা। বরিশালের, আচ্ছা রসিকারই হবে মেবি। বরিশালের পূর্ব নাম কি? চন্দ্রদ্বীপ। ওকে, মনে থাকে যেন। তারপর আসো সাউথ তালপট্টি আইল্যান্ড ইজ সিচুয়েটেড ইন হুইচ রিভার ইস্টুয়ারি, মানে এই যে দক্ষিণ তালপট্টি দ্বীপটা, যেটা নিয়ে আমাদের ভারতের সাথে বিভিন্ন ধরনের ডিসপিউশন রয়েছে, সেইটা অ্যাকচুয়ালি কোন রিভারের সাথে, মানে রিভারের সাথে কানেক্টেড? নাফ নদী, তেতুলিয়া, আড়িয়াল খাঁ নাকি হারিয়াভাঙ্গা বলো? এটা কিন্তু জানা জরুরি। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে নাফ নদীটা যেটা, জিকে নিয়ে কোনো আইডিয়াই নেই। আইডিয়া রাখতে হবে এখন থেকেই। ঠিক আছে, ক্লাসে জিজ্ঞেস করব পারবা না, স্বাভাবিক ঘটনা, কিন্তু পরীক্ষার হলে পারতে হবে। অর্থাৎ এই যে ক্লাসে এগুলা ভুল হইতে, যত ভুল হোক হোক কোনো সমস্যা নেই, এখানে এই জিনিসটা মাথায় গেঁথে যাবে। তো অ্যান্সার করবা, ঠিক আছে? দেখো বিষয়টা কিভাবে মনে রাখবা, নাফ নদী হচ্ছে বাংলাদেশ ভার্সেস মিয়ানমারের সাথে। বাংলাদেশ ভার্সেস মিয়ানমারের মধ্যে কোন নদী? নাফ নদী। এবং এইটা টোটাল কতটুকু? 56 কিলোমিটার এরিয়া। এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বিভক্তকারী নদী, সেটা হচ্ছে কোন নদী? সেটা হচ্ছে তোমার এই যে হারিয়াভাঙ্গা। হারিয়াভাঙ্গা। ওকে, তাহলে এখানে যে কোশ্চেনটা আমি তোমাদেরকে করলাম, যে দক্ষিণ তালপট্টি দ্বীপ এইটা কোন নদীর মোহনায় অবস্থিত, তাহলে কি অ্যান্সার হবে বলো? অবশ্যই হারিয়াভাঙ্গা অ্যান্সার হবে, কেননা হারিয়া বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিরোধ এই হারিয়াভাঙ্গা নদীতেই। তারপর দেখো হোয়াট ইজ দি এরিয়া অফ সেন্ট মার্টিন আইল্যান্ড, এইটা হচ্ছে 8 স্কয়ার কিলোমিটার, মানে 8 কিলোমিটার সেন্ট মার্টিনের টোটাল এরিয়া। তারপর দেখো হিলি আইল্যান্ড কোনটা? দ্যাট ইজ মহেশখালী। তারপর অ্যানাদার নেম অফ সেন্ট মার্টিন, যেটা আমরা বললাম যে সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। ঠিক আছে, নারিকেল জিঞ্জিরা খুবই ইম্পর্টেন্ট এই এমসিকিউ গুলা। এবার আসলে যে সি বিচ ইন বাংলাদেশ, বাংলাদেশের কিছু সি বিচ আছে, এটা দেখতেছো, এটা হচ্ছে তোমার পতেঙ্গা। ঠিক আছে, পতেঙ্গা কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। দেখো পোর্ট সিটি অফ চট্টগ্রাম, দ্যাট ইজ পতেঙ্গা। তারপর দেখো এই যে গুলিয়াখালী সি বিচ, এটা হচ্ছে সীতাকুণ্ডে অবস্থিত, যেটা চট্টগ্রামেরই সীতাকুণ্ড জেলাতে অবস্থিত গুলিয়াখালী সি বিচ।
তারপর দেখো কক্সবাজার, সেটা তো অবশ্যই কক্সবাজার জেলাতে অবস্থিত। তারপর দেখো ইনানি বিচ, ইনানি বিচও কিন্তু কক্সবাজারে অবস্থিত। পার্কি বিচ, এটা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত। দেখো এই যে জায়গাগুলা, পতেঙ্গা, পার্কি, ইনানি বিচ, কক্সবাজার, গুলিয়াখালী, এগুলা কিন্তু মনে রাখতে হবে, কেননা পরীক্ষায় কিন্তু হুবহু জায়গার নাম দিয়ে বলবে যে এটা কোথায় অবস্থিত। ওকে, আরো আছে দেখো, সেন্ট মার্টিন, এটা কোথায়? এই যে স্মল আইল্যান্ড ইন দি নর্থ ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে এটা অবস্থিত, যেটা কক্সবাজার জেলাতে কানেক্ট করে আর কি। এবং টেকনাফ যে পেনিনসুলা, সেটার সাথে এটা কানেক্টেড। তারপর দেখো টেকনাফ বিচ, সেটাও কিন্তু কক্সবাজার জেলাতে অবস্থিত। কুয়াকাটা কোথায় অবস্থিত? পটুয়াখালী ডিস্ট্রিক্টে অবস্থিত হচ্ছে কুয়াকাটা, যেটার লেন্থ হচ্ছে 18 কিলোমিটার। ওকে, তারপর দেখো নিঝুম দ্বীপ, যেটা আমরা বলছি নোয়াখালী জেলাতে অবস্থিত, যেখানে তোমার চর উসমানী, তারপর বালুয়ার চর, গোল্ডেন আইল্যান্ড, এগুলো অবস্থিত। এটার এই নিঝুম দ্বীপকে একসময় এইগুলোর নামে ডাকা হইতো, ঠিক আছে, যে গোল্ডেন আইল্যান্ড, তারপরে বালুয়ার চর, তারপর ওসমানীর চর, এগুলা। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের হাওর, হাওরের নামটা তো শুনছো তাই না? হাওর হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট হাওর কোনটি? দ্যাট ইজ হাকালুকি হাওর। এবং এটা কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। এই যে দেখো হাকালুকি হাওর এটা। তারপর দেখো আরেকটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, যেটা অবস্থিত কোথায়? সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর। তো এই হাকালুকি হাওর কোথায় অবস্থিত? মৌলভীবাজারে। টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? সুনামগঞ্জে। এই কিছুদিন আগেই কিন্তু অনেক টুরিস্টরা তোমার দেখবা যে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেছে, ঠিক আছে। তারপর দেখো রামসার সাইট, বাংলাদেশের রামসার সাইট কতগুলো? দুইটি। মনে রাখবা, এটা বিউপির কোশ্চেন, যে বাংলাদেশের রামসার সাইট কতগুলো? দুইটি। তার মধ্যে একটা হচ্ছে সুন্দরবন, আর একটা হচ্ছে তোমার টাঙ্গুয়ার হাওর, এই দুইটাই। তো খেয়াল করে দেখো যে টাঙ্গুয়ার হাওর কিন্তু খুবই সুন্দর, এরকম গাছপালার ভিতর দিয়ে পানি যাচ্ছে, তার ভিতর দিয়ে নৌকা দিয়ে মানুষ ঘুরতে যায়। আর সুন্দরবন তো জানোই যে রয়্যাল বেঙ্গল টাইগার সেখানে অবস্থিত। তো এই সুন্দরবনের যে বিষয়টা এবং টাঙ্গুয়ার হাওরের যে বিষয়টা, এটাকে রামসার সাইট ঘোষণা করা হয়েছে কেন? কারণ এগুলা কিন্তু তোমার মানে রক্ষণাবেক্ষণ করতে হবে। দ্যাটস ওয়াই রামসার যে কনভেনশন, যেটা হয়েছিল তোমার ইরানে, মনে রাখবা, রামসার নামে একটা কনভেনশন হয়, রামসার কনভেনশন। কনভেনশন কোথায় হয়? ইরানে হয়, ইরান। সেইখানে ওটার উপর ভিত্তি করে যে বাংলাদেশের দুইটা জায়গা, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এগুলাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে। তারপর দেখো বাংলাদেশের বিল, তো বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? দ্যাট ইজ চলন বিল। তোমরা চলন বিলের নাম ঠিকই শুনছো, চলন বিল। এই চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল। কোথায় অবস্থিত এটা? তিনটা জেলার সাথে এটা কানেক্টেড, নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা। এই তিনটা জেলার সাথেই চলন বিলটা কানেক্টেড। এবং এই চলন বিলের ভিতর দিয়ে তোমার একটা নদী প্রবাহিত হয়, দ্যাট ইজ আত্রাই নদী, ঠিক আছে। আত্রাই নদী কোন নদীর মানে কোন বিলের ভিতর দিয়ে গেছে? দ্যাট ইজ তোমার চলন বিলের ভিতর দিয়ে গেছে। যারা তোমার উত্তরবঙ্গে থাকো আর কি, তারা যদি ঢাকা থেকে বাসে যাও, তাহলে কিন্তু এই চলন বিলের ভিতর দিয়ে যে রোডটা, সেটা দিয়ে কিন্তু যায়। তো সেখানে কিন্তু নদীটার নাম কি? আত্রাই নদী। এবং আরো দুইটা দেখো ইনফরমেশন, যে বর্ডার বিল, তামা বিল, ঠিক আছে, আর একটা হচ্ছে ভবদহ বিল, এটা যশোরে অবস্থিত। তো তামা বিল হচ্ছে তোমার সিলেটে অবস্থিত, আর ভবদহ বিল হচ্ছে তোমার যশোরে অবস্থিত। এগুলো হচ্ছে বর্ডার এরিয়াতে। আর সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল, যেটা কিনা তিনটা জেলার সাথে কানেক্টেড, ফার্স্ট অফ অল নাটোর, সিরাজগঞ্জ এন্ড পাবনা। এবং এইটার ভিতর দিয়ে যে নদীটা প্রবাহিত হয়, দ্যাট ইজ আত্রাই নদী। আমি লিখে দিচ্ছি দেখো, আত্রাই নদী। ওকে, এবার আসো যে ভ্যালি। তো বাংলাদেশে কিছু ভ্যালি আছে। এই ভ্যালির মধ্যে তোমার হালদা ভ্যালি, এটা একটা, যেটা খাগড়াছড়িতে অবস্থিত। তারপরে ভেঙ্গি ভ্যালি, এটা অবস্থিত তোমার রাঙামাটিতে। মিনাইমুখ ভ্যালি, সেটাও রাঙামাটিতে। নাপিতখালী ভ্যালি, এটা হচ্ছে তোমার কক্সবাজারে। বালিশিরা ভ্যালি, এটা হচ্ছে তোমার মৌলভীবাজারে। এই ভ্যালির নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলা থেকে কিন্তু বিউপিতে কোশ্চেন আসছে। ওকে, তারপর দেখো ফরেস্ট সেক্টর অফ বাংলাদেশ। তো মনে রাখবা, যে কোনো একটা দেশের জন্য, এনভায়রনমেন্টের জন্য সবচেয়ে সেফ কন্ডিশন মেনটেন করার জন্য কত পার্সেন্ট ফরেস্ট রিকোয়ার্ড? তো রিকোয়ার্ড ফরেস্ট এরিয়া হচ্ছে তোমার 25%, ঠিক আছে। যে একটা দেশের জন্য 25% বনভূমি থাকলে সেটা হচ্ছে ভালো। এবং বাংলাদেশের তাহলে কতটুকু? বাংলাদেশের যেটা ফরেস্ট সেক্টর আছে, তারা দাবি করে যে বাংলাদেশে 17.7%-এর মতো আছে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে 10%-এর মতো নাই। কথা বোঝা বোঝা গেছে? মানে ফরেস্ট সেক্টর সেটাকে দাবি করে 17 দশমিক সামথিং, আর থাকা উচিত ছিল কতটুকু? 25%, কিন্তু বাংলাদেশে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে 10%-এর বা মোরলেস এরকম। তারপর দেখো হুইচ ইজ দি লার্জেস্ট ফরেস্ট এরিয়া ইন বাংলাদেশ? দ্যাট ইজ দি সুন্দরবনস। ওকে, এবং এই সুন্দরবন কিন্তু বাংলাদেশের জন্য একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, মানে প্রতিরোধক, ঠিক আছে। যেমন বিভিন্ন ধরনের দেখবা যখন ক্লাইমেটি গুলো আসে, ঝড় গুলা শুরু হয়, তো তখন এই সুন্দরবনের এদিক থেকে আইসেই কিন্তু সেই ঝড়টা দেখবা যে
আস্তে আস্তে কমে যায়। যে এত বেগে বায়ু প্রবাহিত হচ্ছিল, কিন্তু সুন্দরবনের উপকূল পার হওয়ার পরে সেটার বেগ কমে এত হয়ে গেছে। কারণ কি? এই সুন্দরবনটা কিন্তু আমাদেরকে শেল্টার দিচ্ছে, ঠিক আছে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ম্যানগ্রোভ ফরেস্ট অফ বাংলাদেশ? দ্যাট ইজ সুন্দরবন। যে সুন্দরবন ইজ সিচুয়েটেড ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ? কোন পার্টে এটা? সাউথ পার্টে, ঠিক আছে, দক্ষিণ পার্টে। বে অফ বেঙ্গল কোথায় অবস্থিত? দক্ষিণ পার্টে, বঙ্গোপসাগর। তো ওইখান থেকে যখন ঝড়গুলো আসে বা বিভিন্ন ধরনের ক্যালামিটি আসে, তখন কিন্তু সুন্দরবন একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে আর কি। তারপর দেখো, হুইচ এরিয়া অফ সুন্দরবন ইজ কল্ড ফিয়ারলেসনেস পয়েন্ট? তো এই যে মনে রাখবা, হিরন পয়েন্ট, কটকা, এলকো আইল্যান্ড, এই যে জায়গাগুলোকে বলা হয় তোমার মানে ফিয়ারলেসনেস পয়েন্ট, ঠিক আছে। তার মধ্যে কটকা কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। হিরন পয়েন্ট কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। এলকো আইল্যান্ড কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। এই ইনফরমেশনগুলো ডিরেক্ট মনে রাখবা, এমনিতে মুখস্থ রাখবা। ইনফ্যাক্ট এই যে কটকা আছে না, খুলনা ইউনিভার্সিটিতে একটা জায়গায় আছে যেটার নামই হচ্ছে কটকা। মানে ওইখানে কিন্তু একটা মনুমেন্ট দেওয়া আছে, মানে একটা স্থাপত্য। যেমন দেখো, শহীদ মিনার, জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় উঁচু শহীদ মিনার আছে, ঠিক তেমনি তোমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের স্থাপত্য থাকে না। তো খুলনা ইউনিভার্সিটিতে কটকা নামেই একটা স্থাপত্য আছে, সুন্দর করে একটা ভাস্কর্য। কেন সেটা? তো সুন্দরবনেরই এই কটকা জায়গাটাতে এই খুলনা ইউনিভার্সিটির কিছু পোলাপান গেছিল সেখানে, পরে ঝড় ঝড় আসার কারণে তারা পানিতে ডুবে মারা যায়। ওই জন্য ওই জায়গাটাকে মেমোরেবল, তাদের উদ্দেশ্যে মেমোরেবল রাখার জন্যই মূলত এই খুলনা ইউনিভার্সিটিতে কটকা প্লেসটা রাখা হয়েছে। তারপর দেখো, রিভার্স অফ বাংলাদেশ। দি অনলি ন্যাচারাল ফিশ ব্রিডিং সেন্টার অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড এট হালদা রিভার, চিটাগং। এই কোশ্চেনটা বিউপিতে প্রতিবার আসে, তো খুবই ইম্পর্টেন্ট প্রতিবার। ইনফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটিতেও হুবহু চলে আসে যে কোন নদীটা হচ্ছে মৎস্য ব্রিডিং সেন্টার হিসেবে কাজ করে বাংলাদেশের। সেটা হচ্ছে হালদা নদী, হালদা। আবারও বলে দিচ্ছি, হালদা নদী, ঠিক আছে, হালদা নদী। তারপর দেখো, রিভার রিসার্চ ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড এট হোয়ার? তো সেটা হচ্ছে ফরিদপুরের হারুকান্দিতে অবস্থিত, এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছে 1977 সালে, ঠিক আছে। তারপর দেখো, দুইটা টার্ম, একটা হচ্ছে রিভার শ্রীকস্তি আর একটা হচ্ছে রিভার পয়স্তি। এই যে শ্রীকস্তি জিনিসটা কি? যারা হইতেছে তোমার রিভারের কারণে ভেঙে গিয়ে তারা সেখান থেকে বাড়ি ঘর, তাদের জায়গা জমি ভেঙে গেছে, তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে বলা হয় রিভার শ্রীকস্তি। এবং যারা হইতেছে ধরো যে চর পড়ে না, এক জায়গায় নদী যদি ভাঙে তাহলে আরেক জায়গায় কিন্তু চর পড়ে, তো চর যেখানে পড়ে সেখানে যারা গিয়ে চাষাবাদ করে নিজেদের জীবনযাপন করে তাদেরকে বলা হয় পয়স্তি। তো শ্রীকস্তি হচ্ছে যারা ভেঙে গিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়, আর যারা হচ্ছে চর পড়ার পর সেখানে গিয়ে চাষাবাদ করে তাদেরকে বলা হয় পয়স্তি। তো মনে থাকে যেন। তারপর দেখো, বাংলাদেশে টোটাল বর্ডার রিভার হচ্ছে তোমার 57টা। অর্থাৎ বাংলাদেশের সাথে যে দুইটা দেশ, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার, সেই দুইটা দেশের সাথে কানেক্টেড এরকম রিভার আছে 57টি। তার মধ্যে ইন্ডিয়ার সাথে আছে 54টি, মিয়ানমারের সাথে আছে 3টি। টোটাল সাম আপ করলে 57টি নদীর সাথে এইভাবে আমাদের কানেকশন আছে ইন্ডিয়া এবং মিয়ানমার সাথে। এই জন্য টোটাল বর্ডার রিভার যদি বলে যে সীমান্তবর্তী নদী কতগুলো, টোটাল হচ্ছে 57টা। ভারতের সাথে 54টা, মিয়ানমারের সাথে 3টা। দ্যাটস ইট। এই যে নদীগুলোর কথা বললাম, এখান থেকে এই চারটা মনে রাখা জরুরি। এখান থেকে বিউপিতে হুবহু কোশ্চেন আসে যে তোমার মিলন স্থল, যে মিটিং প্লেস অফ সাম মেইন রিভার্স অফ বাংলাদেশ। দেখো, পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দতে। পদ্মা এবং মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। কুশিয়ারা এবং সুরমা এটা মিলিত হয়েছে আজমিরিগঞ্জে। ব্রহ্মপুত্র এবং মেঘনা সেটা হচ্ছে ভৈরব বাজারে। তারপরে হচ্ছে তোমার এই যে হালদা এবং কর্ণফুলী সেটা হচ্ছে কালুরঘাট চট্টগ্রামে। তিস্তা এবং যমুনা সেটা হচ্ছে চিলমারি গাইবান্ধাতে। এই যে যে কটা আমি মার্ক করলাম, তারপরে যে বাঙালি এবং যমুনা সেটা হচ্ছে বগুড়াতে। এই যে কটা মার্ক করছে এগুলা ডিরেক্ট মুখস্থ করবা, যে পদ্মা যমুনা গোয়ালন্দ, পদ্মা মেঘনা চাঁদপুর, কুশিয়ারা সুরমা আজমিরিগঞ্জ, ব্রহ্মপুত্র মেঘনা ভৈরব বাজার, হালদা কর্ণফুলী সেটা হচ্ছে কালুরঘাট, তিস্তা যমুনা সেটা হচ্ছে চিলমারি গাইবান্ধা। টোটস্থ করে ফেলবা, কারণ এখান থেকে হুবহু কোশ্চেন দিবে যে পদ্মা এবং যমুনা কোথায় গিয়ে মিলিত হয়েছে, মিটিং প্লেসটার নাম কি? পদ্মা এবং মেঘনার মিটিং প্লেসটার নাম কি? সুরমা এবং কুশিয়ারার মিটিং প্লেসের নাম কি? ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমি ট্রিপল স্টার দিয়ে রাখি। তারপর দেখো, ওল্ড নেম মনে রাখবা, যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই নদী, এবং ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম হচ্ছে লৌহিত্য। সেই দুইটাই এখানে এনলিস্ট করছে। আমরা যখন রিভার্স ইন বাংলাদেশ পড়বো সেখানে রিভার সম্পর্কে আরো ডিটেলসে ইনডেপথ আলোচনা করব, সেখানে আরো অনেকগুলো নদী সম্পর্কে আমরা ডিটেলস সম্পর্কে জানবো। ওকে, এরপর আসো যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশ। তো ল্যাঙ্গুয়েজ কালচার বাংলাদেশের মধ্যে আমাদের সবচেয়ে প্রমিনেন্ট যেই ফিল্ম প্রডিউসার তার নাম হচ্ছে জহির রায়হান, যিনি কিনা তোমার এই স্টপ জেনোসাইড এই মুভিটার পরিচালক। তারপর হচ্ছে তোমার দেওয়ানা মদিনার রাইটারকে, সেটা হচ্ছে মনসুর বয়াতি। ভাওয়াইয়া নামে একটা গান আছে প্রচলিত, এই গানটা কোন অঞ্চলের? রংপুর অঞ্চলের। ছটকা নামে একটা গান আছে, সেটাও কিন্তু রংপুর অঞ্চলের। তো
তো এই বিভিন্ন ধরনের আঞ্চলিক যে সকল গান বা আঞ্চলিক যে সকল নাচ আছে, ভাওয়াইয়া, তারপর তোমার চটকা, এই যে ভাটিয়ালি, এগুলা কোন অঞ্চলের বা কোন জায়গার, এখান থেকে কিন্তু বিউপিতে কোশ্চেন দেয়, এফ এ ডাবল এস তারপর এফ ট্রিপল এস ইউনিটে। দ্যাটস ওয়াই তোমাদেরকে একটা ইনসাইট দেওয়া ট্রাই করলাম যে এই টপিক গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। আমরা নেক্সট ক্লাসে যখন আমরা পড়বো সেখানে এই জিনিসগুলো আরো ইন ডিটেলসে থাকবে। তারপর দেখো, হু ইজ নোন এজ মরমি কবি, মানে মরমি কবি কাকে ডাকা হয়? এই যে হাসন রেজাকে বলা হয় মরমি কবি। গানের সম্রাট বা সম্রাট অফ সং কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে বলা হয় গানের সম্রাট। তারপর দেখো, বাংলাদেশে সর্বপ্রথম এই যে ব্রডকাস্ট করা হয়েছে প্রথম ড্রামা বা নাটক, সেটা কোনটা? সেটা হচ্ছে কাঠঠোকরা। সর্বপ্রথম বাংলাদেশের যে এনশিয়েন্ট সাইন, সেটা কি, মানে প্রাচীন নিদর্শন বললে কি নাম হবে? সেটা হবে চর্যাপদ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নিদর্শনের নাম কি? চর্যাপদ। হুইচ ইজ ফেমাস ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম? বাংলাদেশের ফেমাস ইন্টারন্যাশনাল ফিল্ম কোনটা? সেটা হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী মুভিটা দেখবা, ইউটিউবে সার্চ করে, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবা সেখান থেকে, যে প্রাচীন আগে যখন দুর্ভিক্ষ নেমে আসছিল তখন কি অবস্থা হয়েছে। এই বিশেষ করে আরো কিছু মুভি আছে, পথের পাঁচালী, অপরিচিতা, তারপর তোমার হচ্ছে তোমার অপুর সংসার। এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে যে এক সময় কিন্তু বাংলাদেশে যখন দুর্ভিক্ষ ছিল তখন কিভাবে মানুষজন বেঁচে ছিল আর কি। সো ওভারঅল আজকের ক্লাসের মধ্যে আমরা বিউপিজিকে ওয়ানে অনেকগুলো টপিক শেষ করলাম, এবং যে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলোর উপর একটা ইনসাইট দেওয়ার ট্রাই করলাম। ওকে, তো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই যে পিডিএফ শিটটা আমি তোমাদেরকে প্রোভাইড করবো, এটা তো পুরোটাই মুখস্থ করতে হবে অ্যাজ ওয়েল। তোমরা হচ্ছে যে বইটা তোমাদের আছে সেই বই থেকে এই টপিকগুলো খুঁজে খুঁজে ধরে ধরে সেখান থেকে পড়ে নিবা। আর এটার উপরেই কোশ্চেন করা হবে। আমরা যে সাপ্তাহিক পরীক্ষাটা নিব সেখানে এই টপিকগুলোর উপর থেকেই কিন্তু কোশ্চেনগুলো দেওয়া হবে। আর প্রিভিয়াস ইয়ারে দেখবা বিউপিতে এফ এ ডাবল এস ইউনিট বলো বা এফ ট্রিপল এস ইউনিট বলো বা এফবিএস ইউনিট বলো, এই সকল জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসছে। তো দ্যাটস ওয়াই আশা করা যায় তোমরা এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাবা। ওকে, তো আশা করছি এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে যা যা বোঝানোর ট্রাই করছি এগুলো বুঝছো। তোমাদের যেটা বললাম যে একটু স্টাডিয়াস হতে হবে, যে তোমরা রিসার্চ করে করে পড়বা। আমি বই থেকে বলতেছি, রেফারেন্স বই থেকে তোমাদেরকে যেটা বলতেছি সেখান থেকে পড়বা। একই সাথে গুগলে সার্চ করবা টপিকটা, যাতে করে পুরো জিনিসটা তোমাদের রিসার্চের মাধ্যমে মাথায় গেঁথে যায়। রিডিং পড়ে মুখস্থ করলা এভাবে কিন্তু পড়া হয় না। একটা জিনিস সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানতে হয়, কিভাবে পড়তে হবে সেটা বুঝতে হয়, কেন ইনফরমেশনটা এরকম হয়েছে, কেন এরকম হলো না, এই জিনিসটা বুঝতে হয় আর কি। দ্যাটস ওয়াই বলবো যে একটু রিসার্চ বেসড পড়াশোনা করো, বিশেষ করে জিকের বেলাতে সার্চ করো। দেখবা যে মুখস্থ করার থেকে অনেক অল্প পরিশ্রমী জিনিসটা মাথায় থাকতেছে। আর পরীক্ষার হলে এটাই তোমাকে হেল্প করবে অন্য সবকিছু থেকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক।